মুষল পর্বের কথা অপূর্ব ঘটন, পয়ারো প্রবন্ধে কাশিদাস বিরোচন। দেখুন, তৃণমূলের মুষল পর্বে দেখছি রোজ নতুন নতুন অধ্যায় যোগ হচ্ছে। কাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহার তীর বর্ষণ, তার রেশ কাটতে না কাটতেই মেয়র পরিষদ তারক সিংয়ের পদত্যাগ, তার জের কাটতে না কাটতেই জাভেদ খানের বাক্যবাণ। একটা দলের মধ্যে এত ক্ষোভ জমেছিল, ভোটে বিপর্যয় না হলে বোঝাই যেত না। প্রথম প্রশ্ন, কলকাতার সঙ্গে জেলায় জেলায় ভাঙছে তৃণমূল। মালদা মুর্শিদাবাদ থেকে বর্ধমান বীরভূম, লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা। মমতার জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়া কি এখন শুধু সময়ের অপেক্ষা? শিন্ডে মডেলের মতো এখানেও কি আসল তৃণমূল হবে বিদ্রোহীরাই? দ্বিতীয় প্রশ্ন, এবার ইস্তফা মেয়র পরিষদ তারক সিংয়ের। সরাসরি বললেন, মমতার নেতৃত্ব মানি না। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই এত ক্ষোভ, এরপরেও আর কতদিন দলের কর্তৃত্ব আঁকড়ে থাকতে পারবে কালীঘাট আর ক্যামাক্সট্রি? তৃতীয় প্রশ্ন, তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই, দলটাই থাকবে না। ঋতব্রত সন্দীপনদের সুরে মুখ খুললেন বিধায়ক জাভেদ খান। অন্যদিকে জেলা ও কোর কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন বীরভূমের আশিস ব্যানার্জি। পরিষদীয় দল থেকে সংগঠন ভেঙে খান খান হতে চলেছে গোটা তৃণমূলটাই। চতুর্থ প্রশ্ন, তৃণমূলে ভাঙনের আবহে মমতার ধর্নায় হাজির মাত্র 6 জন সাংসদ আর 8 জন বিধায়ক। জনতা থেকে সেলিব্রিটি, ভিড় নেই কোনো পক্ষেরই। পরাজয়ের পর ফ্লপ হলো তৃণমূল নেত্রীর প্রথম কর্মসূচি। ক্ষমতা যাওয়ার মাত্র 1 মাসের মধ্যে কেন ওই চাঁদের হাট পরিণত হলো এই ভাঙা হাটে? পঞ্চম প্রশ্ন, আমলাদের সই জাল হয়েছে কিনা তদন্ত করুন মুখ্যমন্ত্রী। গতকাল স্টুডিওতে এই অনুষ্ঠানে বলেছিলেন বিশ্বজিৎ দেব। আজ একই কথা শোনা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখেও। বিধায়কদের সইয়ের মতো অফিসারদের সই জালের অভিযোগও কি এবার তদন্ত করে দেখবে সরকার? তবে শুরুতেই দেখাবো একের পর এক ধাক্কায় কাঁপছে তৃণমূলের সদর দপ্তর। আজও দেখুন, এ পার্টি থাকবে কি করে? থাকা উচিতও না, থাকবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে। नहीं तो मरेंगे और जिएंगे तो बीजेपी को हटाते ही जाएंगे। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 বছর বাংলার মাটিতে রাজনীতি করছে তৃণমূল। এবার কি সেই তৃণমূলেরই জাহাজ ডুবতে চলেছে, নাকি তৃণমূল থাকবে কিন্তু তার রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে না? নিজের তৈরি দলেই কি ঘরছাড়া হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইপো রাখবেন নাকি তৃণমূল? মমতার সামনে কি এখন এই সংকট? শ্যাম রাখি না কুল, এই পরিস্থিতি? अभिषेक को बनाया कौन? Who is the founder of the Abhishek? সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন। তৃণমূল প্রতিষ্ঠার পর কখনো কংগ্রেস, কখনো বিজেপির সঙ্গে জোট বেঁধে এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো আবার একা এগিয়েছেন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কিন্তু দুর্নীতি, একনায়কতন্ত্র, দল ও প্রশাসনকে মিশিয়ে ফেলা, আইন শৃঙ্খলা ব্যবস্থার বেআব্রু হয়ে যাওয়া, অহংকার, দম্ভ, দুর্বৃত্তায়ন, সিন্ডিকেট, তোলাবাজি, নানা কারণে ভেঙে পড়েছে তৃণমূলের 15 বছরের সরকার। আর এরপরই তৈরি 3 দশকের মধ্যেই আজ সেই তৃণমূলে ভাঙন কি এখন শুধু সময়ের অপেক্ষা? সূত্রের খবর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর 24 পরগনার বহু তৃণমূল বিধায়ক একজোট হচ্ছেন। এবারের বিধানসভা ভোটে মালদার 12টা আসনের মধ্যে 6টায়, মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে 9টায় জিতেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে 15টা আসনের 2টোয়, পূর্ব বর্ধমানের 16টা আসনের 2টোয়, বীরভূমের 11টা আসনের 5টায় জিতেছে তৃণমূল। সূত্রের খবর, এইসব জেলা তৃণমূল বিধায়কের একটা বড় অংশ ইতিমধ্যে বিদ্রোহীদের তালিকায় নাম লিখিয়েছেন, আর তাদের একজোট করছেন তৃণমূলেরই নেতারা। I live for a day, so I cannot tell what happens tomorrow. কাল কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। গতকাল এমএলএ হোস্টেলে গেছিলাম, শুধু জাভেদ খান কেন, অনেক এমএলএর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ, শিউলিদি ছিলেন। তো 24 পরগনার রথিনদাকে দেখতে গেছিলাম। কুণাল ঘোষ আমাদের সঙ্গে তো ক্রমাগত যোগাযোগে ছিলেন, এখন কুণাল ঘোষের জানি না, হয়তো রাগটাগ হয়েছে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ হাওড়া গ্রামীণের বিধায়ক নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিংয়ে যোগ দেবে। আমার কোনো পাইলট নেই, আমার সঙ্গে একজন নিরাপত্তারক্ষী আছেন। গতকাল থেকে গদ্দার বেঈমান এগুলো শুনছি, কিন্তু এটুকু বলতে পারি যে কেউ হচ্ছে চোর 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 করে কোনো কথা বলেনি আমায়। এরই মধ্যে বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং জেলা কোর কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, বিধানসভার ফল বেরিয়েছে, এখনো 1 মাস পূর্ণ হয়নি, এখনো 2 দিন বাকি আছে। তার মধ্যেই আজকে ধর্মতলা দেখিয়ে দিল কত শূন্য শাসকের ঘর। দিনে দিনে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বিদ্রোহীদের তালিকা। কলকাতা থেকে জেলা, সর্বস্তরে, পুরসভা থেকে লোকসভা, বিধানসভা থেকে রাজ্যসভা, সর্বত্র। ধর্মতলার ধর্ণা দিয়ে শুরু করলাম। সংখ্যাটা এবার বলি। তৃণমূলের বিধায়ক সংখ্যা কাগজে কলমে এখনও 80, বহিষ্কৃত 2 বাদ দিলে 78। 3 দিন আগে ঘোষিত কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে নিজে ডাক দিয়েছেন, তাতেও 78-এর মধ্যে নেত্রীর পাশে এসে উপস্থিত হলেন 8 জন। ভুল শোনেননি, মাত্র 8 জন। লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সদস্য সংখ্যা এখন সংসদে 41। আচ্ছা, কতজন সাংসদ এলেন আজকে ধর্মতলার ধর্ণা মঞ্চে? এই সংখ্যাটা মাত্র 6। ভাবুন, 90% সাংসদ ও বিধায়ক জাস্ট এলেনই না। কিন্তু আমি আজ অনুষ্ঠান শুরু করব যাকে দিয়ে, তিনি আর যাই হোক ঝাঁকের কই নন। তার কারণ, প্রথম যারা বেড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছেন, বিন্দুমাত্র ঢাক ঢাক গুড়গুড় না করে, তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি মেয়র পরিষদ তারক সিং। অবশ্য তিনি আজই মেয়র পরিষদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের দখলে থাকা ছোট লালবাড়ি একেবারে কাঁপিয়ে দিয়েছেন। তারকদার কাছে অবশ্যই আমার প্রথম প্রশ্ন থাকবে যে তৃণমূলের জন্মলগ্ন থেকে এই দলটার সঙ্গে তারকদারা আছেন। শোনা যায় তারকদা তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে সেই সময় গেছিলেন। সেই তারক সিং ভোটে ভরাডুবির পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন কেন? দেখুন, নির্বাচন হয় একদল জেতে একদল হারে, হার জিত হতেই পারে। দলীয় কর্মীরা যখন বিপদে পড়ে তো তারা নেতৃত্বের দিকে তাকিয়ে থাকে। নির্বাচনে হারার পর আমি অকপটে আপনাকে বলছি, আমাদের অঞ্চলে খুব গণ্ডগোল হয়েছে। যারা গণ্ডগোল করেছে তারা চিহ্নিত ক্রিমিনাল, তারা কোনো পতাকা ছিল না। কিন্তু আমি একটা জিনিস অবাক হলাম, পুলিশকে কমপ্লেন করেও কিছু সুরাহা পেলাম না। আমার মেয়ের পার্টি অফিস বন্ধ হয়ে পড়ে আছে, ভেঙে চুরমার করে টিভি তুলে নিয়ে চলে গেছে। আমার ছেলে ওখানে গন্ডগোল, আমি পার্টি অফিসে বসেছিলাম, ডিজে নিয়ে গান গাইতে গাইতে আমার লাথি মেরে চলে গেল। বেরিয়ে প্রতিবাদ করলাম, ইন্দ্রনীল বাবুকে বলেছিল, ও ওখানে আর গন্ডগোল হয়নি, যেটা সত্য। পার্টির ইন্দ্রনীল খাঁকে যখন বলেছিলেন তাহলে নিশ্চয়ই, এবং তারপরে যখন গন্ডগোল হয়নি তাহলে নিশ্চয়ই বিজেপি করছিল। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গোটা বিপর্যয়ের জন্য দায়ী করলেন। বলছি, হ্যাঁ, তো দলের পক্ষে কেউ কোনো খবর নিল না। আচ্ছা, কেউ না। যে আমি ফেসবুক লাইভও করেছিলাম যে ভাই তোমরা কীরকম আছো, আমরা তোমাদের জন্য আসছি। আমাদের তো 80টা এমএলএ জিতেছে একদম, রাজ্যসভা লোকসভা মিলিয়ে 42টা এমপি, কারো কোনো যোগাযোগ নেই। তো আমার যদি দলের কর্মীদের বিপদ হলে বা আমার বিপদ হলে দল পাশে না থাকে, দলীয় সংগঠন পাশে না থাকে, তাহলে সেই দলের নেতৃত্বের কাছে আমি যাব কেন? আমার সেফটি যদি আমার নিজেকে জোগাড় করতে চাই, এটা হচ্ছে এক। আমার এই মনের মধ্যে যে প্রশ্নগুলো জেগেছে, যেগুলো আমি বলছি এখন, আমার বহুদিন ধরে, আমরা যখন এই পার্টিতে ছিলাম, আমি এই দলের সিঙ্গেল ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এই দল ভাঙার মূলে আমি, আর রেজিস্ট্রেশন হয়েছিল একদিন আগে। মমতা ব্যানার্জি আমাকে বাড়িতে ডাকলো, ডেকে বললো কাউকে দিতে ভরসা পাচ্ছি না, এয়ারপোর্টে সোমেন মিত্ররা মেরে কেড়ে নেবে, তোমায় দিলাম। সোনালির সাথে ছিল, সোনালি গুহ, তুমি এটা কালকে মুকুলকে পৌঁছে দেবে দিল্লিতে। বেশ। তো আমি জানতাম যে সোনালি কাউকে না কাউকে বলে দেবে, আমি গেলাম না। আমি একটা কোম্পানি, বড় কোম্পানিতে ডাইরেক্টর ওয়ার্কস ছিলাম বিজয়াখালী স্ট্রিটে। ওখান থেকে মুকুলকে ফোন করে আমি ফ্যাক্স করে সমস্ত ডকুমেন্ট পাঠালাম।
আমি তো একা, যদি আমাকে কেড়েই নেয় আমি তো জমা দিতে পারবো না, সেদিন জমা না দিলে পার্টির রেজিস্ট্রেশন হবে না। মুকুলকে বললাম এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ লিগ্যাল ডকুমেন্ট, ফ্যাক্টস দাও, তো তুমি এটা জমা করে দাও, আমি সকালে 5টার ফ্লাইটে আসবো। গিয়ে জমা দিলাম, পার্টির রেজিস্ট্রেশন হলো। আগে হলো। কি মানে সোজা কথা তারকদা, আপনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সেই 98 সাল থেকেই যখন মানে কার্যত ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে এই দলের সঙ্গে আছেন। আপনার ক্ষোভ হচ্ছে আপনার দল দুঃসময় যখন আপনি বা আপনার কর্মীরা আক্রান্ত, আপনার দল আপনার পাশে দাঁড়ায়নি। কিন্তু একটা মেজর তফাৎ আছে অন্যদের সঙ্গে আপনার, সেটা হচ্ছে আজকে দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নেত্রী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সমস্যার মূলে। আপনি গত সপ্তাহ থেকে লাগাতার, ইনফ্যাক্ট প্রথম বলেন যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আমি একবার দ্রুত মনে করিয়ে দেবো দর্শকদের যে গত সপ্তাহে তারক সিং ঠিক কী বলেছিলেন একেবারে সর্বোচ্চ নেতৃত্বতে। হ্যাঁ, আমি একবার তাও মনে করিয়ে দিই, দ্রুত একবার দেখে নেব কী বলেছিলেন তারক সিং। দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মানে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি, ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। অভিষেক ব্যানার্জি তৈরি করেছে কে? স্রষ্টাকে মমতা ব্যানার্জি, যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ও মমতা ব্যানার্জির ব্লু আইড বয় ছিল, অনেকগুলো মন্ত্রিত্ব ছিল, সারা রাজ্য ঘুরে বেড়াতো, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। কার মস্তিষ্ক থেকে এটা বেরোলো যুবা করার? যুবাটা কে করলো? কার সমর্থনে হয়েছিল? তাহলে অভিষেককে আজকে দোষ দিয়ে লাভ কি? আমার বাড়ির ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয় তো আমি তো তাকে শাসন করব, বোঝাবো, যাতে সে রাজনীতিতে তার স্টেবিলিটি হয়। অর্থাৎ তারকদা মূল অন্যদের সঙ্গে আপনার তফাৎ হচ্ছে আপনি ফ্রম ডে ওয়ান যখন থেকে মুখ খুললেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করতেন। না, তার কারণ আছে। আমি তো ওর সাথে 84 সাল থেকে আছি, 84 থেকে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম 4 জন লোক। আমি বললাম তুমি ভোটে জিতবে, সোমনাথ চ্যাটার্জি বললো উপহাস্য করছো? আমি বললাম না। ওইখানে বলছো? আমি বললাম সঞ্জীব তীর্থঙ্কর মারা গেছে, এবিপি আনন্দে যেভাবে লিখেছে এই আনন্দবাজার পত্রিকায়, আর সোমনাথবাবু তাদের হয়ে লড়াই করেছে লয়ার হিসেবে, এটা বাঙালি মনে খুব বড় দাগ কেটেছে। আর যাদবপুরের ল্যাম্পপোস্ট দাঁড় করালে জিতবে, এটাও বাঙালি মন কোনোদিন মেনে নেবে না। তার মানে এই গোটা প্রসেসটা, আপনি তো দলবদল তৃণমূল ছাড়া তারপরে কখনো তৃণমূল ছাড়েননি, এই প্রসেসটা আপনি, এই যাত্রার আপনি একেবারে আগাগোড়া সঙ্গী ছিলেন। বামফ্রন্টের মৃত্যুঘণ্টা কার্যত 2011 সালে নেত্রী বাজালেন। তো এখন যখন প্রায় মনে হচ্ছে যে দলটার মৃত্যুঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে, এমন ভাঙনের শব্দ এত তীব্র হচ্ছে, সেই মুহূর্তে এই ভাঙনের জন্য আপনি কাকে দায়ী করছেন? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি। আচ্ছা, মমতা ব্যানার্জি এই জন্য আমি বলছি, দেখুন শুভেন্দু অধিকারী, কতগুলো জিনিস আমি বলছি, আমাকে একটু বলার সময় দেবেন। এই যে যুবা তৈরি হলো, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আমাদের শুভেন্দু অধিকারী ছিল। এই লোকটা সুপরিকল্পিতভাবে যুবা তৈরি করে দিল, দিয়ে একটা ডিভিশন ক্রিয়েট করল। করার পরে কিছুদিনের জন্য সৌমিত্র খাঁকে প্রেসিডেন্ট করলো, তারপরে অভিষেককে। একদম। আপনারা বলছেন অভিষেক অভিষেক অভিষেক, অভিষেক তো অল্প বয়সের ছেলে। আমার বাড়ির ছেলেকে যদি উচিত শিক্ষা না দিই, না বোঝাই, আপনি আপনার বাড়ির ছেলেকে একটু ভালো মানুষ তৈরি করবেন, পলিটিশিয়ানের ছেলে পলিটিক্স করবেন তা তো হয় না। হতে পারে উকিলের ছেলে উকিল হবে, জজের ছেলে জজ হবে, এটা হয়। আমার বাড়িতে বর্ণপরিচয়ের মানে ভুবনের গল্প মনে করিয়ে দিয়েছেন, আমি বুঝেছি। হ্যাঁ, তো কিন্তু আমি বলছি আপনার দল ছাড়ার পেছনে কি শুধুই অভিমান? না 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 না, অভিমান না, আমি অনেকগুলো জিনিস আপনাকে বলছি যেটা মনের দাগ কেটেছে, হেরে গেছে কিছু না। উনি বললেন আমি রেজিগনেশন দেব না। বেশ, কেন দেবে না?
আমাদের জোর করে হারিয়ে দিয়েছে, 100টা সিটে কারচুপি হয়েছে, এজেন্টদের তুলে দিয়েছে। ভালো করে শুনবেন কথাগুলো। তো রেজিগনেশন দিলেন না উনি, এই সরকারকে মানবে না। তাহলে উনি যদি রেজিগনেশন দিলেন নির্বাচন ঠিক নয়, এই সরকারকে মানবে না, তাহলে আমাদের এমএলএরা গিয়ে শপথ নিল কেন? কোনটা ঠিক? তাহলে বিরোধী দল হলো কেন? তাহলে উনি তো যখন রেজিগনেশন দিলেন না, ওনার তো বামফ্রন্টকে অনুসরণ করা দরকার ছিল। 1972 সালে বামফ্রন্ট বলেছিল ভোট চুরি করে জিতেছে, 5 বছর বিধানসভায় যায়নি, বিধানসভা বয়কট করে। তাহলে তো ম্যাচ করতো। তো একদিকে সংবিধানকে আমি মানলাম না, রেজিগনেশন দিলাম না, আবার আমি বিরোধী দলও তৈরি করলাম, ডেপুটি এই কি বলে চিফ হুইপ তৈরি করলাম। ভোট যদি মানে সে তো যুক্তি আপনি বলতেই পারেন, ভোট যদি চুরি হলো তাহলে 80 জন জিতলো কি করে? আরো ব্যাপার আপনাকে বলছি, আমাদের এই যে হার, আমি খুব ভালো করে বিশ্লেষণ করে দেখেছি যে আমাদের এই হারের মূলে যে কতগুলো কারণ, সেটা হচ্ছে যে দলের সাথে নেতৃত্বের সংযোগ ছিন্ন হয়ে গেছিল প্রায় 21 থেকে, তো একেবারেই হয়ে গেল। আইপ্যাক যা বলতে গিয়ে তাই শুনতে হতো, তাই করতে হতো। আমরা একটা সিনিয়র লোক, এই 10টার সময় চলে আসবেন, জাস্ট অর্ডার। আপনি বলতে পারেন তখন প্রতিবাদ করেননি কেন? কিছু কাজের দায়িত্ব তো থাকে, আর কিছু লোকের কাজ করার ইচ্ছা থাকে। আমি কাজটাকে পছন্দ করি। তো এই যে তারকদা, আপনি যে কাজটা করেন, আমি বলছি কলকাতার নাগরিকদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মেয়র পরিষদ নিকাশি, সামনে বর্ষা আসছে, আজকে মেয়র পরিষদ পদ থেকে আপনি পদত্যাগ করলেন, নভেম্বর ডিসেম্বরে ভোট। আমি মানে তৃণমূলের পুরো ভোটে ভবিষ্যৎ আপনি কি দেখছেন? দেখুন, আমার যা ধারণা, তৃণমূলের সিম্বলে যদি ভোট হয়, যারা দাঁড়াবে কেউ জিতবে না। আচ্ছা, আর যারা অঞ্চলে ভালো কাজ করেছে, এটা আপনি 144টা ওয়ার্ড ধরে বলছেন জিতবে না, কোনো বাই ইলেকশনেও জিতবে না তৃণমূলের সিম্বলে। তাহলে সেই জন্যই কি আপনি দল ছাড়লেন? যে না, আপনি বুঝে গেছেন যে না, 144-এর আমায় মধ্যে রাজনীতি করতে হবে, এরকম মেয়র কোনো পরিষদ বাধ্যবাধকতা- পদে আপনি এখনো দল ছাড়েননি, কিন্তু মেয়র পরিষদ পদে পদত্যাগ করেছেন। না, দলও ছেড়ে দিতাম। দল আচ্ছা। ছাড়েনি এই জন্য, আমি হ্যাঁ। পার্টি অফিসে রোজ বসি, তো প্রচুর লোক আসে হ্যাঁ। সই টই করাতে, নাহলে ছেড়ে দিতাম। আচ্ছা। আমি যে রেজিগনেশন দিলাম, হ্যাঁ। এর পেছনেও অনেকগুলো কারণ আছে। কিরকম? যেমন ধরুন, আমি লক্ষ্য করছি মেয়র সিদ্ধান্তগুলো নিচ্ছে, মিটিং ফিটিং ডাকছে না, নিজের মতন করে করছে। একদিন ডাকলো, আমরা গেলাম, বললো এরকম এমআইসি মিটিং ক্যান্সেল হয়েছে। ভালো, কেন হলো? বললো কমিশনার বললো আমি থাকতে পারবো না। আমি বেশ, তো কমিশনে যদি না থাকতে পারে তুমি বলতে পারতে অ্যাডিশনাল কমিশনার থাকবে, মিটিংটা হতো। বললো না, ও বললো এটা। অথচ বাইরে রটছে যে কমিশনার মিটিং করতে দেয়নি। মেয়র বলছে তাকে কমিশনার বলেছে। আর একটা প্রশ্ন উঠলো, অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ দিয়েছে একদম বিল্ডিংয়ের জন্য, 17টা নোটিশ বিল্ডিং একটা চিঠি ড্রাফট করে বৈষ্ণবকে দিল, বৈষ্ণব দেখলো, দেখে বললো হ্যাঁ একদম দিয়ে দাও। তো পড়ে শোনালো, আমি বাবুকে বললাম, মেয়রকে, তোমার থেকে অনেক ছোটো, আমি বললাম এই চিঠিটা তুমি দেবে না, কোনো মতে দেবে না। আর ও যে ঠিক বলছে, ও ওই সাবজেক্টের লয়ারই না, ওইটা জানি না। তুমি ভালো লয়ারের পরামর্শ নাও, তোমাকে এটা বুঝতে হবে। আমি একটু বুঝিনি, সেটা হচ্ছে যে অর্থাৎ এই যে আমি ববি কথাটা- হাকিম বলছেন না, মানে আমি পাবলিক এবং আমরা কি জানি, ববি হাকিম বলেছে যে এই নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমি জানতাম না। আপনি বলছেন তিনি জানতেন? ওইখানে ওই আলোচনাটা হয়নি। আচ্ছা, ওখানে কথা এটা হলো যে কমিশনারকে শোকজ করো, মেয়রকে না জানিয়ে কেন নোটিশ দিয়েছে। হ্যাঁ, এটা আচ্ছা। হচ্ছে বাস্তব কথা, আচ্ছা, সত্য যেটা। হ্যাঁ। আমরা আরও আমাদের এমআইসির আছে। তো আমি বললাম আমরা পলিসি মেকার, হ্যাঁ, 1980 ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট, হ্যাঁ,
তাতে পরিষ্কার করে যে গাইডলাইন তৈরি করে দিয়েছে সেই গাইডলাইন মেনে আমরা চলি। হ্যাঁ আমরা পলিসি মেকার পলিসি তৈরি করি, হ্যাঁ পলিসি তৈরি হয়ে গেলে ইমপ্লিমেন্টার হচ্ছে কমিশনার। হ্যাঁ তো কমিশনার নোটিশ দিতে পারবে না, আইনে কোথাও বলা নেই। তো তুমি যদি শোকজ করো তুমি ভুল করবে। একদম এই জিনিস এই অনুষ্ঠানেই আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ। আমি তার আগে একটা কথা বলুন, সেটা হচ্ছে আমি দেখলাম আপনার সকালের সাক্ষাৎকারে আপনি বলছেন যে মেয়র পরিষদ হিসেবে আমি কাজ করতে পারছি না, আপনি পদত্যাগ করলেন। আপনার কি মনে হয় যে বোর্ডের অন্যরা, অন্য মেয়র পরিষদ, কাউন্সিলর এবং মেয়র সবার পদত্যাগ করা উচিত? যদি কাজ না করতে পারেন তাহলে? না, আমি তো বলেছিলাম, হ্যাঁ আমি তো চেয়ার রাখতে বলেছিলাম, থাকবেন আমি কেন? বলেছিলাম, অতীনও বলেছিল হ্যাঁ যে কাজ যখন হচ্ছে না হ্যাঁ তাহলে আমাদের পদত্যাগ করা উচিত। আর 104টা সিটে যখন আমরা হেরেই গেছি, নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করে দিলি হবে। তাদের তো অসুবিধার কিছু নেই। সিন ক্রিয়েট করবে। আমি আর একটা কথা বলছি, হাউস বন্ধ হয়ে গেল, একদম নোটিশ দিল সেক্রেটারি, কি বলল, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস, একদম। এই জন্য বন্ধ। কোনো টেকনিক্যাল বা লিগ্যাল তার ব্যাখ্যা ওখানে নেই। আমি একটা বই পড়ে দেখলাম যে মিটিং ডাকার অধিকার চেয়ারম্যানের, ডেফার করার অধিকারও চেয়ারম্যানের, আর মাসে একটা মিটিং করতে হবে, এটা ম্যান্ডেটরি। তো আমি বললাম এইটাকে আমাদের লিগ্যাল নোটিশ দেওয়া উচিত। আমার কথা শুনলো না, কাউন্সিলর ক্লাবে গিয়ে একটা নাটক করে হাউস বসিয়ে দিল। এটা বলুন, কি একটা শিক্ষিত মানুষ, শহরের মানুষ এটা কি ভালোভাবে নেবে? মমতা ব্যানার্জি কেন আমি নেতৃত্ব চাইছি না, উনি একটা মিটিংয়ে বলে দিলেন হঠাৎ করে, কে ওনাকে দায়িত্ব দিয়েছে আমি যাই না, যে একটা সম্প্রদায় আমি যদি ছেড়ে দিই 1 সেকেন্ডে টাইট করে দেবে, সাইজ করে দেবে, সামথিং লাইক দ্যাট, এরকম একটা কথা। এটা হিন্দু মনে খুব বড় দাগ কেটে গেছে, আমারও কেটেছে, আমি অস্বীকার করছি না। আর মুসলমানরা কি এই কথাটা বলতে ওনাকে বলেছিলেন? তো উনি তো মানুষের মধ্যে বিভেদ বাদিয়ে একেবারে মানে ডিভিশন করে দিচ্ছে। তার প্রমাণ দেখুন, তার প্রমাণ দেখুন। আপনার হিন্দু মনটা কি এখন এটা কোনো বিশেষ দলের দিকে ঝুঁকে পড়ছে? না না না, কোশ্চেন নেই, সোজা আছে, একদম সোজা আছে, একদম সোজা আছে। একটা লোকের তো প্রিন্সিপাল থাকবে। আর দেখুন, আমরা যে কথাগুলো মমতা ব্যানার্জি বলে গেছেন, বিজেপি বলেছে ঘুষপেটিয়ে আমরা ঢুকতে দেবো না। বিজেপি কিন্তু কোনোদিন বলেনি যে আমরা ঘুষপেটিয়া বলে অন্য লোককে তাড়িয়ে দেবো। আমরা বলেছি একটা লোককেও বাদ দিতে পারবে না। কে বলেছে? মমতা ব্যানার্জি। আজকে বাস্তবে কি দেখছি আমরা? লাইন দিয়ে বাংলাদেশে যাচ্ছে লোক, তাদের আই কার্ড বানিয়ে দিয়েছে, তাদের আধার কার্ড দিয়েছে, তাদের প্যান কার্ড দিয়েছে। বছরের পর বছর তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আমার কথাটা শুনুন আপনি। প্যান কার্ড পেয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, রেশন পেয়েছে, এটা তো আজকে প্রমাণ হয়ে গেল। তো আমরা তো আর ওই বর্ডারে থাকি না, আমরা এগুলো জানতাম না, এগুলো জানছি। তো আমরা তো এটা চাইবো না। যদি বিজেপি বলতো আমরা বলেছি কাউকে তাড়াতে দেবো না, আর বিজেপি বলেছে ঘুষপেটিয়া তাড়াতে হবে, তো এটা ভুলটা কোথায়? আমি তো এখনো বলছি ঘুষপেটিয়া থাকবে না। বাহ, কেন মুসলমানদের আমরা মানে বিজেপির অধিকাংশ কথা আপনার ভালো লাগে, ফেয়ার এনাফ। আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে আপনার কাছে থাকবে যে তাহলে আমি যদি এইভাবে বলি যে যখন এই ফলাফল বেরোলো, যখন আপনি দেখলেন যে কলকাতার ওয়ার্ডের হিসেবে 144টার মধ্যে অধিকাংশ ওয়ার্ডের হিসেবে বিজেপি এগিয়ে আছে, 103টে ওয়ার্ডে বিজেপি এই ভোটেই এগিয়ে গেছে, রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে আপনি তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন? এটা আপনি বলতে পারেন। দেখুন, আপনি এটা আপনি এবং বিজেপির কথা আপনার ভালো লাগবে? না না না, আপনি বলুন যে আমি অযৌক্তিক কথা বলছি, তাহলে আপনি বলবেন। এই যে আপনি দেখুন বেলডাঙ্গায় যে ঘটনাটা ঘটল, লোক নৌকোয় করে মালদায় চলে গেল মুর্শিদাবাদ থেকে। আমাদের দলের একটা লোক গেছে। আমি রাজনীতি করি বলে কারো কাছে মাথা বিকিয়ে দিয়েছি তা নয়, বলার সুযোগ ছিল না।
দেখা আপনি করতে তো মেয়র পারতাম। পরিষদ 16 বছর আছেন না? হ্যাঁ, 16 বছর না 15 বছর 15 মেয়র পরিষদ আছে। আমি মার্কেটে দেখেছি। হ্যাঁ, কিন্তু আমি বলছি এই রিয়েলাইজেশন গুলো মানে হারের পরে হলো নাকি দলের মধ্যে কোথাও? না, না, দলের মানে মধ্যে তো আমাদের মালদা নিয়ে আলোচনা বলেছেন, বা এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার টেলিভিশনে দেখানো ওই মন্তব্য, যেটা সঠিকভাবেই আপনি বলেছেন যে একটি সম্প্রদায় 1 মিনিটের মধ্যে, তখন বলেছেন কোন দলের মধ্যে আপনার হ্যাঁ, প্রতিবাদটা আমাদের মধ্যে আলোচনা তো। রেজিস্টার আছে? আমি তো ববিকেও বলেছি, যেমন ধরুন হ্যাঁ। ববির একটা উদাহরণ দিই আপনি। মুসলমানরাও আমাদের ভোট দেয়নি। মালদা মুর্শিদাবাদে 6টা 12টা সিট পেয়েছে। হ্যাঁ, আর টোটাল যে 208টা সিট বিজেপির, হ্যাঁ। সবকটা হিন্দু লোক জিতেছে। আর আমাদের 80টার মধ্যে 34টা মুসলিম, আর বিরোধীদের 6টার মধ্যে 6টাই মুসলিম। এটাও আপনাকে বুঝতে হবে। বেশ। এটাও এই যে বিভেদটা, হ্যাঁ, আপনি বলুন, হ্যাঁ। মানে আমি একটা দেখে দেখে যদি আপনি আমাকে ভাবেন যে আমি একটা মেরুদণ্ডহীন, হ্যাঁ। আমাকে রাজনীতি করতেই হবে, হ্যাঁ। নট দ্যাট। না না, আপনার সিদ্ধান্ত আছে, তার কারণ আমি আপনাকে বলছি না, আমি যে আগে- এই হারের পরেও যখন এখনো মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, এই থিওরিটা ওপরে ফ্লোট করছে, তখন আপনি প্রথম মুহূর্ত থেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের দোষ। আজকে আপনার কি মনে হয় না যে বাড়ির ছেলেটার জীবনটা বরবাদ করে দিল? কালকে আপনার অনুষ্ঠানে শুনছিলাম, ওই আপনার বিশ্বজিৎ দেব বলছিলেন যে 7 বছর জেল হতে পারে। তো জীবনে তো আর পলিটিক্সে নামও লেখাতে পারবে, ইলেকশন লড়তে পারবে না। তো একটা ছেলে পড়াশোনা শিখে এলো, বাড়ির ছেলে, তাকে এই জায়গায় পৌঁছে দিল, ধরো অনুশোচনা হয় না? এটা হওয়া উচিত না? খুব ইন্টারেস্টিং, দেখুন দেখুন, খুব ইন্টারেস্টিং। এক হচ্ছে যে একেবারে যারা এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবতীয় দোষ, সম্পূর্ণ উল্টো রাস্তা। আমি আগেই বললাম যে উনি ঝাঁকের কই নন, তার কারণ তারক সিং উল্টো রাস্তায় হেঁটে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যতের যে ধাক্কা, তার দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়। খুব ইন্টারেস্টিং। কিন্তু হ্যাঁ, শোনেন আপনি ভালো করে, হ্যাঁ, আমি যে ওয়ার্ডে কাউন্সিলর, সেই হ্যাঁ। ওয়ার্ডে আমার একটা পার্ক আছে, এপিজে আব্দুল পাগল পার্ক। তার বাড়ি তার উল্টো দিকেই শিশিরদার একটা ফ্ল্যাট ছিল, হ্যাঁ, এখন 3টে ফ্ল্যাট। এই মুখ্যমন্ত্রী হওয়ার পরেও গেছে। হ্যাঁ, তাদের সাথে আমার রিলেশন আজও আছে। আমার প্রায় শিশিরদার সাথে 45 বছরের রিলেশন। আমি কিন্তু জীবনে কিছু করতে চাইনি। যখন শুভেন্দু আমাদের এখান থেকে চলে গেল, আমাদেরই দলের একজন লোক বলল যে তোমার ওখানে ওর বাড়িতে হামলা করে দাও। আমি বললাম তোমার আচ্ছা। ক্ষমতা থাকে করে দেখাও। হ্যাঁ, করতে দিইনি আমি। এই তো ডিউরিং দ্য ইলেকশন ওদের বাড়িতে কিছু রিপেয়ারিংয়ের কাজ হলো, রাবিশ তাবিশ পড়েছিলাম। আমি বললো দিব্যেন্দু ফোন করে দিলাম। ডাজেন্ট মিন কি আমি ওনার কাছে গিয়ে আমার দুঃখ কাঁদতে যাবো। হ্যাঁ। মানে আপনি বলছেন মানে উইথ আ ডিসক্লেমার যে এটা ফিলার নয়, এই ঘটনাটা, তাও আপনি ডিসক্লোজ করছেন। ফেয়ার এনাফ। আমি এরপরে অবশ্যই আমার পুরো অনুষ্ঠানটার একটুখানি পরিকল্পনায় পরিবর্তন করে প্রদীপ্ত নয়, এরপরে যাব বিমলদার কাছে। তার কারণ রাজনীতি এবং চাপানুতর, তারকদা যা বললেন সেসব তো আছেই, কিন্তু তার মধ্যে আমার নাগরিক সত্তাটা একটু জেগে উঠেছে। তার কারণ আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত। আমি বিমলদার কাছে যাওয়ার আগে দ্রুত একবার দেখে নেব যে তারক সিং, যিনি আজকে আবার বলছি মেয়র পরিষদ, 15 বছরের মেয়র পরিষদ নিকাশী ছিলেন, আজ সকাল অবধিও তার মেয়র পরিষদ পদে পদত্যাগ করলেন। ঠিক কি বলছেন তিনি, কি বললেন, কি বলেছিলেন এবং গত সপ্তাহে কি বলেছিলেন, এক ঝলকে। দলটা কারোর ব্যক্তি সম্পত্তি নয়। এই নেতৃত্বের পরিবর্তন চাই, এটা আমি নিশ্চয়ই বলব। দ্রুত ছোট লালবাড়ির ভোটের সম্ভাবনা, অর্থাৎ কলকাতা পুরসভার ভোট। তার ঠিক আগে মেয়র পরিষদের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তারক সিং। ভোটে ভরাডুবির পর তৃণমূল কার্যত তাসের ঘরে পরিণত হয়েছে। কেউ নেতৃত্বের পদত্যাগ চাইছেন, কেউ নিজেই পদত্যাগ করছেন। সরাসরি নিশানা করছেন দলের শীর্ষ নেতৃত্বকে, উগরে দিচ্ছেন তীব্র ক্ষোভ। যেহেতু আমাদের মিটিং হলে মমতা ব্যানার্জি নিজে মিটিং নিতেন, কর্মীদের নিয়ে সব জেলার তাদের ওপিনিয়ন নিতেন, কথা বলতেন। আমি একটু বলে টলে দিতাম বলে আমাকে আস্তে আস্তে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আজকে যদি পশ্চিমবঙ্গের সাধারণ লোক, কর্মীরা সাপোর্ট না দিত,
তাহলে মমতা ব্যানার্জি হতো? এই নেতৃত্বের পরিবর্তন চাই, এটা আমি নিশ্চয়ই বলবো। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রমরমার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন সদ্য পদত্যাগী মেয়র পরিষদ। যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল শুভেন্দু অধিকারী, সেখানে যুবা তৈরি করে দিল একটা। কে করলো? মমতা ব্যানার্জি। কেন করলো? ডিভিশনটা তো সে তৈরি করলো, অভিষেককে দিয়ে দিল। অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। এটা কত লজ্জার ব্যাপার যে বিধায়কদের সাইন ও নকল করে জমা দেওয়া হচ্ছে। তো সেই মিটিংয়ে তো উনি নিজেও ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন। তো অভিষেককে বলতে পারতেন, এই যে চোরটা শিশির বাবুর ছেলেটা শুভেন্দু অধিকারী নামে বললো, সেই লোকটা আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী। এই একটা স্লোগান আজকে আমাদের দলটাকে চোর করে দিল। তখন কি মমতা ব্যানার্জি বলা উচিত ছিল না যে এটা করা উচিত না? মঙ্গলবার পুর কমিশনারকে পদত্যাগপত্র পাঠিয়ে তারক সিং লেখেন, আমার হাতে কোনো কাজ না থাকায় আমি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আমি মানসিক অশান্তি নিয়ে অফিসে যাওয়া আসা করছি। কলকাতা পুরসভার গাড়ি ও জ্বালানি ব্যবহার করছি, কিন্তু আমি কোনো কাজ করছি না। আমার বিবেক এটার অনুমতি দেয় না। কলকাতা শহরে প্রায় 104টা সিটে আমরা পিছিয়ে গেছি। তাতে যদি আমরা দুর্বল মনে করছি, তাহলে জনতার রায় মেনে দলের উচিত ছিল পদত্যাগ করে দেওয়া। আমি তার পক্ষে যে আমরা বোর্ড পদত্যাগ করে দিলাম অনার দিয়ে, সেটাও আমরা করছি না। কমিশনাররা মিটিং ডাকছে না, কর্পোরেশনের তেল পুড়িয়ে আমি এখানে আসছি, অফিসাররা কেউ আসে না, ডাকলে এক একজন আসে। রুটিন কাজ আমি দেখি, আমার মোবাইলে রাখা আছে রোজ, এখনো আমি দেখি, আজকের পর থেকে দেখবো না। তো এই কারণে আমি রেজিগনেশন নিয়েছি। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। তাই তারক সিং এর পদত্যাগ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আসুন এবার এই রাজনৈতিক টানাটানি আর রং বদলের বাইরে গিয়ে নাগরিক হিসেবে একটু নিজেদের স্বার্থতা ভাবি, অন্তত কিছুক্ষণের জন্য। কলকাতা থেকে জেলায় দিকে দিকে পুরসভার বোর্ডগুলোর পতন হচ্ছে, অসংখ্য কাউন্সিলর, বড় চেয়ারম্যান তারা পদত্যাগ করছেন, অসংখ্য কাউন্সিলর গুরুতর অভিযোগে শটান জেলে যাচ্ছেন। আমি সব বুঝলাম। ধরুন মেয়র পরিষদ নিকাশী তারক সিং আজই পদত্যাগ করেছেন। এবার আমার প্রশ্ন হলো যে আর তো মেরে কেটে 10 দিনের মধ্যে অফিসিয়ালি বর্ষা ঢোকার কথা। রাজনীতির এই টানাপোড়েনে আমাদের নাগরিক জীবনটাই শেষ পর্যন্ত বিপর্যস্ত হয়ে যাবে না তো? চন্দননগর থেকে ডায়মন্ড হারবার বোর্ডগুলো ভেঙে গেছে, যে বোর্ডগুলো টিকে আছে কোনো ক্রমে সেগুলো প্রায় অকেজো অবস্থায় বসে আছে, ডিফাং হয়ে যাচ্ছে। আজকে রাজ্যের পুরমন্ত্রী রাস্তায় নেমেছেন, কিন্তু আসল সত্যি হচ্ছে জেলায় জেলায় এবং কলকাতা পুরসভায় নাগরিকদের বিশেষ কোনো কাজই হচ্ছে না। এই প্রশ্নেই আমার পরের বক্তা বিমল শঙ্কর নন্দর কাছে আসবো এবং অবশ্যই জানতে চাইব যে বিজেপি এটা নিয়ে কি ভাবছে। রাজ্যে বর্ষা ঢুকলে তৃণমূল তো মানুষের যদি দুর্গতি হয়, জল জমতেই পারে, তৃণমূল মানুষের দুর্গতির যাবতীয় দায় বিমলদা আপনাদের ওপর ছেড়ে দেবে, আপনাদের কারে ফেলে দেবে। আমি একটা কথা বলি, যখন ক্যামেরা আমার দিকে ছিল না তখন শুভমা একটা কথা বলে, আজকে আপনার না এলেও হতো, আপনার কথা তো তারকবাবু বলে দিলেন। তো আমি মানুষকে প্রথম কথা বলি, আমার সঙ্গে তারকবাবুর কিন্তু এর আগে আলাপও ছিল না, এই প্রথম এখানে বসে একটা কথা বললাম। তো আমরা কোনো আলোচনা করে আসিনি, উনি তার মনের কথা বলেছেন, আমি আমার মনের কথা বলছি। আমি একটা কথা বলি, আর উনি এখনো ওনার দলে আছেন, আপনি তো বিজেপি। আমি বিজেপি করছি, সেটা একদম নিশ্চিত এবং এটা ক্লিয়ার এনাফ। আমার কথা একদম পরিষ্কার, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ব্যর্থতা, অপদার্থতা এবং ক্রিমিনাল নেগলিজেন্স। আমি এখনও মনে করি, তারকবাবু ক্ষমা করবেন, কিন্তু আমি তৃণমূলকে ক্রিমিনালের দল বলে এখনও মনে করি, ভবিষ্যতেও মনে করব। তৃণমূল দলটা অ্যাবসলিউটলি ক্রিমিনালের দ্বারা কন্ট্রোল হয়ে গিয়েছিল। আপনার মতো দু একজন ভালো লোক হয়তো ছিল, কিন্তু গোটা দলটাকে চালাতো ক্রিমিনালরা। এবং তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে আমি ক্রিমিনাল বলবো না, কিন্তু তার মাইন্ডসেটটা কিন্তু ক্রিমিনালের মতো হয়েছিল। 2021 সালে 2রা মের পরে বিজেপির যে কর্মী
কর্মীরা মারা গেছিল, ধর্ষিতা হয়েছিল মেয়েরা, তারপরেও তিনি তার প্রতিবাদ তো করেননি, বরং বলেছিলেন যে প্লাকার্ড ঝুলিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। তারপর থেকে তার প্রতি আমার অপরিসীম ঘৃণা তৈরি হয়েছে, আগামী দিনে এই ঘৃণাটা বাড়তেই থাকবে। আমি তাকে মানুষের মর্যাদা দিই না, ছেড়ে দাও। মমতা ব্যানার্জি গান, তিনি নিজেকে শেষ করেছেন, তার রাজনৈতিক সত্তাকে তিনি ধ্বংস করেছেন, আমি করিনি। আগামী দিনে তার কথা আর কেউ শুনবে না। আজকে 100 লোক ছিল, পরে 10টা লোক আর থাকবে না, আজকে আমি বলে দিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টিকে মানুষ যখন এইভাবে ম্যান্ডেট দিয়েছে, ভারতীয় জনতা পার্টির দায়িত্ব হচ্ছে মানুষকে রিলিফ দেওয়া। আগামী দিনে আমরা যাতে মানুষ রিলিফড হয় সেই চেষ্টা করে যাব। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কিন্তু জটিল পরিস্থিতি বিমলদা, আমি বলছি আমি ধরুন জানি। ধরুন কলকাতা পুরসভা, একদম। মেয়র পরিষদ একজন এর আগে বড় চেয়ারম্যান পদত্যাগ করেছেন, কাজের অধিকাংশ যারা ক্ষমতায় আছেন, চেয়ারে আছেন, অফিস আসছেন না, এলেও অফিস আসি যাই মাইনে পায়ের মতো বাড়ি চলে যাচ্ছেন। এরপর 10 দিন বৃষ্টি ঢুকবে, বর্ষা ঢুকবে, কি হবে, কোথায় গিয়ে আমি ঠেকবে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রমাণ করছি। দক্ষিণ দমদম পুরসভা যে অঞ্চলে আমি থাকি, সেখানে প্রথম কয়েকটা দিন রেজাল্ট বেরোনোর পর মিউনিসিপ্যালিটি কাজকর্মে খুব সমস্যা তৈরি হচ্ছিল, রাস্তাও ঠিক মতো পরিষ্কার হচ্ছিল না। ওখানকার যারা পুরো প্রতিনিধি, একটা অংশ এলাকা ছেড়ে হাওয়া হয়ে গেছে, কয়েকজন আছে, অনেকে এলাকা ছেড়ে হাওয়া হয়ে গেছে। গতকাল একজনকে পরশুদিনের মধ্যে তুলে নিয়ে গেছে পুলিশ, আরো অনেকে ওয়েট করে আছে পুলিশ কবে তাদের তুলবে। সব মহাপুরুষ ব্যক্তিদের তো বসিয়েছিল, মহাপুরুষদের যথাস্থানে পাঠানো হচ্ছে। যখন এই ঘটনা ঘটলো, ওখানকার যিনি নির্বাচিত জনপ্রতিনিধি অরিজিৎ বক্সি এবং স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব পরিষ্কার মিউনিসিপ্যালিটিতে যান এবং বলেন জনগণের যেন সমস্যা না হয় আমরা বলে দিয়ে যাচ্ছি। আপনারা যারা যারা এখানে আছেন তারা কিন্তু বড় অফিসগুলো চালান এবং প্রত্যেক দিন সকালে যেন জঞ্জাল পরিষ্কার হয়, এগুলো কিন্তু চলছে। ওখানে এখনো রাস্তাঘাটে বিরাট জঞ্জাল হয়েছে, তা বলবো না। যেখানে যেখানে ভাঙা রাস্তাঘাট সারাই হচ্ছিল, অল্প স্বল্প এখনো চলছে, তাই সেখানে কাজকর্মগুলো স্বাভাবিক গতিতে হচ্ছে। আমি অ্যাসিওর করে যাচ্ছি, এই কলকাতাতে বা আমাদের নেতৃত্ব যারা মন্ত্রিসভায় গেছেন প্রত্যেকে যাতে কলকাতা পুরসভা এবং পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা ঠিক মতো কাজ করে, মানুষের যাতে বিন্দু মাত্র সমস্যা না হয়, তারা কিন্তু নিজেরা গিয়ে সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন এবং তারা চেষ্টা করবেন। আরেকটা কথা বলি, যদি সামান্যতম লজ্জা থাকতো এই পুরসভার লোকেদের, তারা কিন্তু পদত্যাগ করতো। পদত্যাগ করলে অন্তত পুরসভাটা ভেঙে গেলে আমরা আরো এটাকে নিশ্চিত হয়ে এগিয়ে যেতে পারতাম। সেটা যখন জাস্ট একটা লাইনে শেষ করি, সেটা যখন তারা করেনি, আমাদের সেই দায়িত্ব নিতে হবে। আমরা পদত্যাগ জোর করে করাচ্ছি না, কিন্তু আমার দলে যারা নির্বাচিত প্রতিনিধি, নেতৃত্ব, প্রত্যেকে সামনে দাঁড়িয়ে যাতে মানুষ রিলিফ হয় সেই চেষ্টা করবেন, সেই কথা আজকে আমি দিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বেশ, অন্তত দায়িত্ব নিলেন। হ্যাঁ, এখানে আমি খুব বলছি হ্যাঁ। যে আপনি যেহেতু জনস্বার্থে প্রশ্নটা রাখলেন, এখানে কিন্তু রাজনীতি আছে পরিষ্কার। বিভিন্ন পুরসভায় কাজ হচ্ছে না এবং বিভিন্ন তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরা ভয়ে যাচ্ছেই না, পালাচ্ছে। এই অবস্থায় এবং 6 মাস মাত্র নির্বাচন বাকি আছে, একদম সরাসরি অ্যাডমিনিস্ট্রেটর বসানো যেত। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার বসাতেই পারতো, কিন্তু এখানে বিজেপির একটা রাজনীতি আছে যে ভাই নির্বাচনটা করব তৃণমূলের ফেসটাকে রেখে, তাহলে অ্যান্টি ইনকমবেন্সিটা আমি নির্বাচনের ফসল হিসাবে পাবো। মানে এই মুহূর্তে যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর বসাই, তাহলে 6 মাসের একটা লেগেসি আমাকে নিতে হবে। ফলে সচেতন একটা পলিটিক্যাল অবস্থান এখন বিজেপির আছে, সেটা হলো এই তৃণমূলী মুখগুলোকে রাখবো, প্রচারে এগুলোকে সামনে আনবো, এগুলোকে অ্যান্টিথিসিস হিসাবে ব্যবহার করে ভোটটা আমি তারকদা আসবো, কিন্তু সোজা কথা আমার কনসার্নটা একই রয়ে গেল যে ধরুন বিজেপি স্ট্র্যাটেজি আছে বা বিজেপি স্ট্র্যাটেজি নেই, ধরুন তৃণমূল কাজ করার আপ্রাণ চেষ্টা করছে, অথবা অধিকাংশ ক্ষেত্রে বাস্তব সত্য তৃণমূল নেতারা এবং চেয়ারে যারা বসে আছেন তারা বসে যাচ্ছেন, কিন্তু সোজা কথা জল জমলে, জলে ডুবলে কলকাতা বা জেলার কোনো জায়গা, সেটা আমার আপনার স্বার্থে সরাসরি একেবারে স্বার্থ বিরোধী এবং আমাদের সাফারিংস, আমাদের যন্ত্রণা বাড়বে। সেই দিক দিয়ে কে রাজনৈতিকভাবে কে দায়িত্ব নেবে, কার ঘাড়ে দায় পড়বে, কার ঘাড়ে দায় কে চাপাবে অন্য ব্যাপার, কিন্তু আমার আপনার বাড়ির সামনে জল জমে থাকতে পারে না। আমি এরপর অবধারিতভাবে প্রদীপ্তর কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো এই মুহূর্তে কলকাতা পুরসভার এই যে আলগা হওয়া, অর্থাৎ রাজনৈতিক নিয়ন্ত্রণটা আলগা হওয়া, তার একটা খতিয়ান ঠিক কিভাবে পরপর একটার পর একটা
ওই লুডোয় যেরম ঘুটি কাটা হয় অথবা মাঝ রাস্তায় ঘুটি কেটে ওই পাকা ঘুটি কেচে দেয়া, হ্যাঁ এইবার এই বাড়ি বাড়ি মনে করে দিলেন তারকদা যে বাড়ি বাড়ি লুডো দিয়েছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি টবি ইত্যাদি ছিল, সে স্টোরিও হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই লুডোর গুটির দানটা যদি মানুষের স্বার্থের বাইরে যায় তাহলে সাফার করতে হবে কিন্তু আমাকে এবং আপনাদের। আমি দ্রুত পরের প্রতিবেদনে যাব। উজ্জ্বল নাট্যশালার সমরে আছিল এমোর সুন্দরী পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুলেবে নেবিছে দেউটি। গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেছে ঘাসফুলের সাজানো বাগান। মেঘনাদ বধ কাব্যে লঙ্কেশ্বর রাবণের অনুতাপের ছবি যেন স্পষ্ট হয়ে উঠেছে তৃণমূল শিবিরে। ভাঙনের সেই তালিকায় নতুন সংযোজন তারক সিং। দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলে এই প্রথম পদত্যাগ করলেন কলকাতা পুরসভার কোনো মেয়র পরিষদ। যিনি আমাদের কর্ণধার, আমাদের মহানাগরিক, তাকে মনসুন মিটিংয়ের কথা বললাম, উনি বললেন কমিশনারের সাথে কথা বলবো, তারপরে কিছু জানলাম না। তো আমি এখানে আসি আর যাই, আউটপুট কিছুই নেই। এটা আমার আত্মসম্মানে লেগেছে। 2026-এ বড় নীলবাড়ি দখল করেছে বিজেপি, সামনেই ছোট লালবাড়ির নির্বাচন। কলকাতা পুরসভার বিস্তৃতি 3টি লোকসভা কেন্দ্রের 16টি বিধানসভা আসনে, তার মধ্যে 11টিতে জিতেছে বিজেপি। ওয়ার্ড ওয়ারি হিসেব বলছে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে এগিয়ে রয়েছে পদ্মশিবির, তৃণমূল মাত্র 43টিতে। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও তৃণমূলের কার্যত ত্রাহি ত্রাহি রব। দিন কয়েক আগেই কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ত্যাগ করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা ও তার পরিবারকে পুরসভার নোটিশ পর্বের মধ্যেই সেই বড় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এবার প্রথম কোনো মেয়র পরিষদ পদ থেকে ইস্তফা দিলেন। এই মুখ আর লোক দেখতে চাইছে না, এই কথাও আর শুনতে চাইছে না। কত মিথ্যে কথা শুনবে? ভুল নেতৃত্ব। সাধারণ মানুষের জন্য যেরকম এই দল কাজ করেছে, তেমনি যা এখন দেখছি, যা যা হয়েছে, সেটা নিশ্চয়ই ভালো হয়েছে বলে আমি মনে করি। আসলে ভাঙন না, কলকাতা কর্পোরেশন সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ মিউনিসিপ্যালিটিতে যারা এখনো নির্বাচিত কাউন্সিলর আছেন তারা কাউন্সিলিং অফিসে, মানে মিউনিসিপ্যালিটি অফিস, কর্পোরেশন যাওয়া বন্ধ করে দিয়েছেন। যে মুহূর্তে সরকার চলে গেছে, এই চোর চিটিংবাজরা যখন পুলিশের হাতে ধরা পড়ছে, তখন মমতা ব্যানার্জি একা রাস্তায় বসে আছে। এদিক ভাঙছে ওদিক ভাঙছে, কোনো দিকেই সামলানো যাচ্ছে না। কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সন্দীপ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভাঙন কিন্তু সর্বত্র। মমতা শাসনের 15 বছরে আশ্রয়ে এবং প্রশ্রয়ে যে জাভেদ খান মোটামুটি সব প্রশ্নেও সব আইনের ঊর্ধ্বে উঠে গেছিলেন, যার দেয়া জমিতে তৃণমূল ভবন তৈরি হয়েছে, ভবানীপুরে জয়ী হতে মমতা বন্দ্যোপাধ্যায় যার ওপর বোধহয় সব থেকে বেশি নির্ভর করেছিলেন, সেই জাভেদ খান আজ যা বলেছেন তা শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আমার জানা নেই, কিন্তু বঙ্গবাসী হতবাক হয়ে যাবে। জাভেদ কার্যত বলেছেন যে দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে চলছে তাতে এই দলের কোনো ভবিষ্যৎ নেই বলে জাভেদ খান কিন্তু বিজেপি সরকারের প্রশংসাও করেছেন। ঠিক কি বলেছেন দেখে নিই একবার। গণতন্ত্র ছিল না পার্টির মধ্যে, আমাদের কোনো বক্তব্য কেউ শুনতো না। আমাকে বলা হয় সে জোরপূর্বকভাবে ওইখানে মাস করে এলো। এটা হয় নাকি? নেতৃত্ব বলতে পারতো কে ঠিক আছে আমি পুলিশের সঙ্গে কথা বলছি, না হ্যাঁ কোর্ট যাও। আমরা তো নেমাজ পড়বো, রাস্তার উপরে হোক ময়দানে হোক, আমাদের ভালো তো। ব্রিগেডে আমাদের নেমাজ হতে গেলে কারো অসুবিধা হবে না। এক অংশ না, বেশিরভাগ লোক দলের যা ভাবমূর্তি আগে ছিল তার থেকে ক্ষুব্ধ। আজকে তারা গণতান্ত্রিক কিরম সে যেটা দল পদ্ধতি এখন নিয়ে এসে সব মিলে নিয়ে এসে, আমার মনে হয় যেখানে সব মানুষ কথা বলতে পারবে এবং এখানে সবার কথা শুনে একটা সিদ্ধান্ত হবে, সেইটাইকে আসল বলা হয় গণতান্ত্রিক পদ্ধতি, এবং সেটাই আসল গণতান্ত্রিক দল হবে। 2-4 দিনের মধ্যে দেখতে পারবেন নেত্রীর সঙ্গে কজন থাকে। দেখুন, সবার কথা শুনে মনে হচ্ছে মোটামুটি এর ট্যাগলাইন দিতে গেলে একটাই বলা যায়, এপাং ওপাং আর জপাং। আমি রসিকতা সরিয়ে রাখি, কিন্তু দেখুন এখনই বলা যায় যে আমাদের চোখের সামনে দেখছি
1998 সালের পর সোমেন মিত্র যা হাল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গত 24 ঘন্টাতে প্রায় সেই হাল করে দিচ্ছেন ঋতব্রত, সন্দীপন সাহা এবং অন্যান্যরা। দেখুন, কংগ্রেসটা সেই সময় কার্যত খালি হয়ে গেছিল, বড় নেতাদের অধিকাংশ তৃণমূলের দিকে চলে এসেছিলেন, কিন্তু তবু কংগ্রেসের নিয়ন্ত্রণটা অন্তত সোমেন মিত্রের হাতে ছিল। এখন তো তৃণমূলের নিয়ন্ত্রণটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই বলে মনে হচ্ছে। প্রদীপ্ত কি বলে? না, তুমি দাদা এপাং ওপাং ঝপাং বলছিলে, আমার তখন হামটি ডামটি মনে পড়ছিল। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। এবং গ্রেট ফলটা যে হবে, বিজেপি কালকে প্রণয়দা বলে দিয়ে গেছে, আজকে খানিকটা ইঙ্গিত দিল বিমল শঙ্কর নদ। যে বা যারা এই হামটি ডামটির মতন চেয়ারে পাঁচিলে বসে আছে, ঝপাং করে পড়বে, এপাং ওপাং ঝপাং আর হবে না, ভেঙে পড়ে বিজেপি নেবে না, এটা ওরা বলেছে, আমি জানি না। এবার ওই কি বলছিল না, স্বাভাবিক পুরোটা হয়েছে ওই গ্রেট ফলের পর থেকে, মানে 4 তারিখে যে গ্রেট ফলটা হলো, সেটাই বলছি, সব ডিম ওখানে ফেটে গেল। দেখো, আমি ক্রিকেটার ছিলাম, আমি মানে একটা ভালো লেভেল ক্রিকেটও খেলেছি, আমি হার জিতের মধ্যে দিয়ে জানি, আর মানে বাউন্সারে ডাক করাটাও খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাকে আগেও একদিন বলছিলাম। এই স্বাভাবিক গতির কথা বলছিল, পৌরসভার কথা। আমি একটা ছোট্ট পৌরসভার কথা বলবো, একটা টুইস্ট আছে, জাস্ট 30 সেকেন্ড। টুইস্টটা কিরকম? 22 জন কাউন্সিলর, একটা ওয়ার্ড, একটা পৌরসভা, তার মধ্যে একজন বিজেপি আছেন, তিনি আবার বিধায়ক হয়েছেন। একজন বিজেপির তোমার কাউন্সিলর, সে আবার বিধায়ক হয়েছেন। সে বললেন অমুক জায়গার ইয়েটা, টয়লেটটা ভেঙে দাও। পৌর পারিষদরা সবাই রাজি হয়ে গেলেন, একটা বোর্ড মিটিং হলো, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হলো, ঠিক আছে, উনি যখন বলছেন এইটা ভাঙতে হবে, তাহলে ভেঙে দাও। তিনি কিন্তু ওই যে অঞ্চলের কাউন্সিলর হয়েছেন, সে অঞ্চলের বিধায়ক নয়, যাকে চালচোর বলা হতো সেই অঞ্চলের বিধায়ক। এইবার ওই অঞ্চলে যিনি বিধায়ক হয়েছেন, যিনি আবার তিনি আবার মন্ত্রী হয়েছেন প্রথম 5 জনের মধ্যে, তিনি বললেন, এতদিন ভাঙনি কেন, এখন ভাঙছো কেন, পলিটিক্স করছো তোমরা? কাকে বলছে? চেয়ারম্যানকে বলছে। পৌরসভার নাম বনগাঁ পৌরসভা। একজন বিজেপির যিনি কাউন্সিলর প্লাস বিধায়ক, তিনি হচ্ছেন দেবদাস মণ্ডল, আর যিনি পৌরসভার চেয়ারম্যানকে ঝাড় দিচ্ছেন, বিভৎসভাবে ঝাড় দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী। তিনি বলছেন স্বাভাবিক। তাহলে এই যে টুইস্টটা দেখো, সেই টুইস্টটা তোমাকে খেয়াল করতে হবে, যে স্বাভাবিক গতি কোন দিকে আছে। বিজেপির কাউন্সিলর কাম বিধায়ক বলছেন যে ওই টয়লেটটা ভাঙতে হবে, পৌরসভার চেয়ারম্যান। আরে তুমি টয়লেট ভাঙার কথা বলছো, তো তৃণমূল ভেঙে যাচ্ছে, স্বাভাবিক গতি ওই একটা দিকেই যাচ্ছে। আরেকটা সূত্র দিয়ে দিলাম, বিজেপি ভাঙার আরেকটা সূত্র অন্তর্দ্বন্দ্ব। এবার মানুষ রিলিফ চাইছেন, তো সেই মানুষকে এমন রিলিফ দিচ্ছেন। আমি তোমার এখানে হকার উচ্ছেদ নিয়ে একদিন বলতে গিয়েছিলাম, তুমি আমাকে বললে কেন সরকারি, তুমি ঠিকই বলেছো। না, কিন্তু আমি এখনো তোমার প্রশ্ন হকার উচ্ছেদ নিয়ে করিনি, করেছি তৃণমূলের ভাঙন নিয়ে। ওই তৃণমূলের ভাঙনটা তো একটা দিক, তৃণমূলের ভাঙন যাক না, কিন্তু মানুষ না যাক না, তোমার তো তৃণমূল পাঠিয়েছে, তোমার তো ঋতব্রতরা পাঠায়নি, মমতা তৃণমূল পাঠিয়েছে। তো হকার উচ্ছেদের ব্যাপারটাও সেখানে আছে। আজকের মিছিলটা, এই সভাটা হকার উচ্ছেদের ছিল। আমি শেষ করবো দাদা, আমি বলছি সেই হকার উচ্ছেদ নিয়ে সর্বরিদি যখন বিজেপির বিধায়ক, সর্বরিদি যখন রেলের কাছে গিয়ে কদিনের সময় চেয়ে নিতে পারলো, অল্টারনেটিভ ব্যবস্থা করতে পারলো, তাহলে বিজেপির বাকিরা কেন পারছে না? বনগাঁ থেকে শুরু করে ডায়মন্ড হারবার অবধি এমন হকার উচ্ছেদ নিয়ে তোমরা আন্দোলনে নামলে, যে সিপিএম যাদের গত 5 বছর উঠতে বসতে তোমরা শূন্য থেকে মহাশূন্যে পাঠিয়েছো, তারাও তোমাদের আগে নেমেছে। এই হচ্ছে তৃণমূল আজকে। পেশি শক্তির আস্ফালন দিয়ে তারক বাবু শুরু করেছিলেন, এবং তারক বাবু বা তারক বাবুর ওখানকার যারা খুব বেশি করে লাফাচ্ছে, মানে এখন রামজি এসেছেন, তো এখন হনুমান ভক্তরা খুব লাফাবেন, তারা আবার ওই বাম থেকে গেছে, ফলে সেই স্বাভাবিকতাটা রয়েছে। তারক বাবু কিন্তু ওই ইতিহাসের নয়, তারক বাবুর ইতিহাসটা বাধা আছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়। আমিও দেখিনি অসভ্যতাম করছেন, তারা হচ্ছেন ওরকম, তাদের আবার খোলা ছাড় দিয়ে রাখা আছে, সেটা আবার বিজেপি করছে। সামনে বুদ্ধদেব সাজছেন, পিছনে অশোক হয়ে যাচ্ছেন, পুরনো অশোক। কিন্তু স্যার যেটা বললেন, মমতা ব্যানার্জি গণ। আচ্ছা, মমতা ব্যানার্জি যদি গণ হয়, আজকে আপনারা অত পুলিশ দিয়ে পারমিশন দিলেন না কেন? দীর্ঘদিন আপনারা বলেছেন আমাদের পারমিশন দেওয়া হয়নি, আমাদের আটকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পারমিশন নেই হয়েছে, তো পারমিশনই কোথায় হলো? যেখানে 100% পারমিশন হয়েছে, 4টা অবধি পারমিশন দেয়া আছে, একেবারে পরিষ্কার। রানী রাসমণি, মানে আরে কারা বলছে পারমিশনের কথা? আমি বিস্মিত লাগছে। এক সেকেন্ড, পুরনো নয়, আমি বলছি 135 বা 111 বার শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্টে জানা গেছে ন্যূনতম পুলিশি পারমিশনের জন্য। মানে আমি বলছি 1 মাস হয়নি, ভুলে যাব? আমি ভুলতে বলছি না দাদা। তৃণমূল গণতন্ত্রের পরিসর বন্ধ করতে যা যা করেছে, আমি বলছি আগামী 50 বছর উদ্যত হয়ে থাকবে। আর আজকে তো পারমিশন নিয়ে গেছিলেন। আজকের সমস্যা, প্রদীপ্ত, মেক নো মিস্টেক, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা ছিল সঙ্গে লোক নেই, মেরে কেটে 100 জন হচ্ছে না। সেলিব্রিটি যারা, আমি বলছি 30টা বই বিক্রি হয় না এইরকম কবি, এবং গানের গলা চলে গেছে 12 বছর আগে এইরকম গায়করা ঘিরে থাকতেন, আজকে এক পিসও নেই।
একেবারে ছ্যা ব্যাপার প্রদীপ্ত। না, মানে আমি বলছি আমি তোমাদের আবারও রিথিং করা এটা উচিত যে বলেছিল এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় কাদের নিয়ে ঘুরতেন, কাদের এত কলাটা মূল্যটা ছড়িয়ে দিতেন, একেবারে আমি বলছি লজ্জার ব্যাপার। লজ্জার ব্যাপার, অবশ্যই সেই 100 ক্রস লজ্জা করছে নিয়ে না। আমাদের হারতে হয়েছে বা হারানো হয়েছে সেটা একটা বিতর্ক, কিন্তু 2,60,00,000 ভোট পেয়েছি এটাও কিন্তু লজ্জার নয়, এটা আমাদের গর্ব না, না, যে এত নিশ্চয়ই। কিছুর পরেও 2,60,00,000 আরে একদম এত কিছুর নয়, কিছুর তো শুরু হয়েছে 4 তারিখের পর। আমি বলছি প্রদীপ্তর সঙ্গে একটা জায়গায় আমি একমত, সত্যি মানুষ তো তৃণমূলের সমর্থকরা তৃণমূলকে ভোট দিয়েছেন, কিন্তু যাদের প্রতি গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় কি না দিয়েছেন, কোথায় গেলেন তারা? কিন্তু এই মুহূর্তে আমি গণ শব্দটা একেবারে ব্যবহার করব না, কিন্তু যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ভাঙনের শব্দ। এবং এই যারা বিধানসভার মধ্যে ভাঙনটা করতে চাইছেন তাদের টার্গেট নাকি একটা সংখ্যা, যে সংখ্যার খুব কাছাকাছি এর মধ্যেই তারা পৌঁছে গেছেন বলে শোনা যাচ্ছে। সংখ্যাটা হলো 52। কেন 52 বলছি দেখুন। তৃণমূলে ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে। তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে আর থাকবে না। ভোটে ভরাডুবি হয়েছে, এবার কি তৃণমূল ভেঙে যাবার পালা? তৃণমূলের মধ্য থেকে কি তৈরি হবে নতুন তৃণমূল? তৃণমূলের বিধায়কদের সই জালিয়াতি, বিদ্রোহী বিধায়কদের আলাদা আলাদা করে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার আবহে এখন এসব প্রশ্ন ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে। আর জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই সংখ্যা, স্পেশাল 52। এখন কি এই স্পেশাল 52? 26-এর বিধানসভা নির্বাচনে 80টি আসন জেতে তৃণমূল। তার মধ্যে সোমবার উলুবেড়িয়া পূর্ব এবং এন্টালির 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করে দল। এর জেরে তৃণমূলের বিধায়ক সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় 78-এ। এই পরিস্থিতিতে বিদ্রোহী বিধায়করা দল বেঁধে তৃণমূলের মধ্যেই অন্য তৃণমূল গঠন করতে পারে বলে জল্পনা তুঙ্গে উঠেছে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো পরিষদীয় দল ভেঙে নতুন দল তৈরি করতে বা অন্য দলে মিশে যেতে মোট বিধায়ক সংখ্যার 2/3 বা 66% বিধায়কের সমর্থনের প্রয়োজন হয়। তৃণমূলে বর্তমানে 78 জন বিধায়ক রয়েছেন। সেক্ষেত্রে তৃণমূলের পরিষদীয় দল ভেঙে নতুন দল গড়া বা নিজেদেরই আসল তৃণমূল বলে দাবি করতে 78 জন বিধায়কের মধ্যে 52 জনের সমর্থন প্রয়োজন। 2003-এর পরে আইনটা সংশোধন হয়, সেটা 2/3 যদি মেম্বার তারা মার্চ করে যায়। এই 52টা এমএলএ যদি কোনো কারণে একত্রিত হয়ে গিয়ে তারা বলে না আমরা মূল তৃণমূলের সঙ্গে থাকবো না, আমরা একটা আলাদা তৃণমূল, আমরা একটা আলাদা দল, তারা তখন এই মার্জারের কনসেপ্টে সেখানে অ্যাপ্লিকেবল হবে না অবশ্যই, কারণ তারা তো কোথাও মার্চ করছে না, তারা একটা নতুন আইডেন্টিটি নিয়ে তারা এই বেঁচে থাকার চেষ্টা করছে অ্যাসেম্বলির মধ্যে। তখন তাদেরকে কিন্তু ওই স্পিকারের কাছে যেতে হবে, গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিচার করবে। একদিকে যখন এই জল্পনা তুঙ্গে উঠেছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে তখন ভাটার টান। খোদ তৃণমূল নেত্রী বৈঠক ডাকলেও ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। 6 মে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন সেখানে জয়ী 80 জনের মধ্যে উপস্থিত ছিলেন 71 জন। 19 মে দ্বিতীয় বৈঠকে সেই সংখ্যাটাই নেমে আসে 65-তে, আর রবিবার তা একেবারে তলানিতে গিয়ে দাঁড়ায়। সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এই ক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। বলছে এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলের ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে, 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। রাজ্যে তৃণমূলের বর্তমান এই পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়েছে মহারাষ্ট্রের শিন্ডে মডেলের কথা। একসময় বাল ঠাকরের হাতে তৈরি হওয়া শিবসেনাকে তার ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে 2023-এ ছিনিয়ে নেন একনাথ শিন্ডে। এমনকি বালা সাহেবের তৈরি করা তীর ধনুক প্রতীকও চলে যায় তার হাতে। অন্যদিকে উদ্ধবের দলের নতুন নাম হয় শিবসেনা ইউবিটি, প্রতীক বদলে হয় মশাল। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে এনসিপিকে ছিনিয়ে নেন শরদ পাওয়ারের ভাইপো অজিত। দলও চলে যায়, প্রতীকও চলে যায় শরদ পাওয়ারের হাত থেকে। একেবারে বোঝা যাচ্ছে যে ঘটবেই। তৃণমূল দলের যে সুপ্রিমো আর তার নিয়ন্ত্রণ দলের প্রতি নেই, সুতরাং যে যিনি বলতে 294 যেতে আমি, এখন উনি কোনোটাতেই উনি নেই। এটা কিন্তু প্রমাণিত হচ্ছে, প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে দলে যে সমস্ত সদস্যরা ছিলেন, বিধায়করা, তাদের সংখ্যা কমছে। এবং দেখা যাচ্ছে পরিবারের বাইরে আর কেউ হয়তো এমনও দিন আসবে পরিবারের বৃত্তের বাইরে আর কেউ হয়তো এই দলের মধ্যে থাকবে না। একেবারে সিন্ধে মডেলের
মানে এক্সটেনশন বলেই আমি বলবো। মঙ্গলবার সকালে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যাওয়ার পর বিজেপি বিধায়ক তাপস রায় ফেসবুকে লেখেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হলো, বিধানসভা স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত। খেলা হবে। অনেকদিন আগের থেকেই আমি বলছি, আজ তো নতুন কথা নয়। এ পার্টি থাকবে কি করে, থাকা উচিতও না, থাকবেও না। কিন্তু তৃণমূলের চিঠির পর চিঠির বিষয়টি যে বিজেপি বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তাও স্পষ্ট করে দেন তাপস রায়। তৃণমূল কত চিঠি দেবে? তৃণমূলের চিঠি দিচ্ছে, কখনো আগে কারা দিয়েছিল, বোধহয় শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছিল, তারপরে আজকে কুণাল ঘোষ দিল, তারপরে ঋতব্রত দিচ্ছে। তো এ তো চিঠির লড়াই চলছে তৃণমূলেরই মধ্যে। আমরা খুশি, বেজায় খুশি। শেষ অবধি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখন সত্যিই বোঝা যাচ্ছে না যে তৃণমূলের নেতৃত্বের রাশটা কার হাতে, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহার হাতে। ভাবুন, প্রকাশ্যে ঋতব্রত আজ ঘোষণা করে দিলেন যে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাওড়া গ্রামীণের সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক যোগ দিতে চলেছেন, মানে মিটিংটায় থাকবেন। প্রত্যেকে নাকি চিঠি টিঠি পেয়ে গেছেন। এখানেই শেষ নয়, এ কথাও শোনা যাচ্ছে যে আগামীকালই বিধানসভা স্পিকারকে নাকি চিঠি দিতে চলেছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। এমনকি এটাও শোনা যাচ্ছে যে বিরোধী দলনেতা, বিরোধী দলের ডেপুটি লিডার এবং মুখ্য সচেতক পদে বিদ্রোহীরা কাদের নির্বাচিত করবেন, বিধায়কদের মানে এই বিদ্রোহী বিধায়কদের স্বাক্ষর সম্বলিত সেই চিঠিতে এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র বা ববি হাকিম নন, বিদ্রোহীরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নির্বাচিত করতে চলেছেন চিঠি লিখে। সব মিলিয়ে মমতা অভিষেক নিঃসন্দেহে দলে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে। বিশ্বনাথদার কি মনে হয়? না, আপনি তো যেটা বলছিলেন যে দলের নিয়ন্ত্রণ কার হাতে, পরিষ্কার দলের নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, দলের নিয়ন্ত্রণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এবং দলের যে বিদ্রোহীদের প্রভাব আছে এবং বিদ্রোহীরা যে একটা আলাদা গোষ্ঠী হিসাবে রাজ্যের বিধানসভায় থাকতে পারে সেই সম্ভাবনা প্রবল হয়েছে। এবং সেই সাথে যদি শেষ পর্যন্ত সিন্ধে মডেল হয়, মহারাষ্ট্রের সিন্ধে মডেল, তাহলে আমি বলবো যে শেষ পর্যন্ত কিন্তু উদ্ধব ঠাকরের থেকে কিন্তু সিম্বলটা চলে গিয়েছিল। অর্থাৎ আপনার মনে থাকতে পারে যে মহারাষ্ট্রে যখন শিবসেনা বিভাজন হয় তখন উদ্ধব ঠাকরে আপ্রাণ চেষ্টা করেছিল যে সিম্বলটা রক্ষা করার জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সিম্বলটা রাখতে পারবেন তো? ঘাটফুল চিহ্ন নিয়ে যেটা আলোচনা শুরু হলো, আদতেও রাখতে পারবেন তো? যদি 2/3 মেজরিটি, মানে 52 জন মানে 2/3 মেজরিটি, মনে রাখবেন 2/3 মেজরিটি কিন্তু স্প্লিট করতে, অর্থাৎ আমাদের যে অ্যান্টি ডিফেকশন ল তা সাজেস্ট করে, অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন প্রশ্রয় দেয় 2/3 মেজরিটি নিয়ে আপনি অন্য একটা গোষ্ঠী বা দল তৈরি করতে পারেন বা অরিজিনাল দল হিসাবে নিজেকে ক্লেম করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি পরিষ্কার করে বলছি, আইন বলছে যে যদি 52 জন বিধায়ক যদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যায়, তাহলে তারাই আদি তৃণমূল কংগ্রেস হবে, তারাই কিন্তু ঘাসফুল পথ পাবে। কিন্তু আমি যে প্রশ্নটা কয়েকটা রাখতে চাই যে সুমনদা, এই যে যারা ঋতব্রত সমেত যারা বিদ্রোহ করছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কার্যত আক্রমণ করছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ক্ষোভ দেখাচ্ছেন, তিনি দলের কতটা অগণতান্ত্রিক ছিলেন সেইটাই তুলে ধরছেন। কিন্তু আমার প্রশ্ন ঋতব্রতদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার উত্তরসূরি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন সেটা আমরা সবাই জানি, আপনারাও জানতেন। আপনারাই তো দিনের পর দিন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে। আজকে সেনাপতিত্বের কথা আপনারা যখন বলেছিলেন তখন তো আপনারা মেনে নিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পর্যায়ে সেনাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তীর দিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো আশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান ঘটেছে এবং শুভেন্দু অধিকারী বা মুকুল রায়ের প্রস্থান হয়েছে। ফলে আপনারা সবাই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পুরোপুরি দায়ী। আজকে হঠাৎ করে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো সাজাচ্ছেন, এটা কিন্তু দ্বিচারিতা ছাড়া কিছু নয়। এবার প্রশ্নটা হচ্ছে, এরা প্রত্যেকেই যে মানে প্রত্যেকের যে দমবন্ধ অবস্থা ছিল একেবারেই সুমন্দা না। এরা এখন বলবার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেসে যতদিন ছিলাম দমবন্ধ ছিল। 4 মে যদি রেজাল্টটা তৃণমূলের পক্ষে হতো, এরা রীতিমতো মন্ত্রিসভার যাওয়ার জন্য চিৎকার করতো।
এরা কিন্তু তৃণমূল কংগ্রেস এরা একটা মন্ত্রী হওয়ার জন্য তখন লবিবাজি করতো। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যে সমস্ত সন্দীপন শাহ এরা যারা বিদ্রোহ বলছেন, আপনারা তো নির্বাচনের সময় একবার বলেননি, আপনারা যখন হেরে গেছেন তখন বলছেন। এইবার আপনাকে বলছি যে আমি একদম স্টাডি করে দেখেছি যে এরা যে ভিন্ন স্বর দিচ্ছে তার একটা 3-4টে মেজর কারণ আছে। একটা কারণ হলো এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী যে বিপুল পরিমাণে সম্পত্তি এরা করেছে। এই যে সম্পত্তি করেছে, লাগাম ছাড়া সম্পত্তি, এই সম্পত্তি বাঁচানোর জন্য কিন্তু এরা এখন আমরা তৃণমূল করি না, আর যাই করি আমরা তো এমনি আমরা তৃণমূল করি না। ফলে সম্পত্তি বাঁচানোটা এবং এই সম্পত্তিটা তৈরি করার পেছনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহিত করেছে এদেরকে। আমি দিনের পর দিন স্টুডিওতে বলেছি যে অ্যান্টি করাপশন অ্যাক্ট বা অ্যান্টি করাপশন বডিগুলোকে তিনি শক্তিশালী করেন না কেন, তার দলের নেতা নেত্রীদের যারা দুর্নীতি করছে তাদেরকে ধরেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্রয় প্রশ্রয় এরা বিপুল সম্পত্তি করেছে, সেই সম্পত্তি বাঁচানোর জন্য আজকে দলকেই ওরা ছুরি মারছে। এটা এক। দ্বিতীয় সেটা হলো যে সমস্ত সেলিব্রিটিগুলো এসেছিল সেগুলো কার্যত বলা যায় ওদের আশ্রয় প্রশ্রয়ে কাজ পেত, সুযোগ সুবিধে পেত, মানে চালটা কলাটা আদায় করতো। এইবার যখন দেখছে যে ভাই ক্ষমতার বৃত্তের বাইরে চলে গেছে, এদের তো দেওয়ার কিছু নেই, ফলে সেই মুহূর্তে কিন্তু এরা ভিন্ন স্বরের কথাবার্তা বলছে। থার্ড যে পার্টিটা আছে সেটা কিন্তু আমি বলবো যে কেউ অধিকারী পরিবারের সাথে সম্পর্ক ছিল অতীতে, ফলে ভাই সম্পর্কটাকে যদি একটু রিনিউ করে নিতে পারি, তার মধ্য দিয়ে যদি আবার বিজেপিতে ঢুকে যেতে পারি, তাহলে তো আমি পাওয়ারের মধ্যেই থেকে যাব। ফলে পুরনো যে অধিকারী পরিবারের সম্পর্ক বা শুভেন্দু অধিকারী যখন যুবনেতা ছিলেন সেই সময়ের যে সম্পর্ক অনেকের আছে, আমি নাম ধরে কাউকে বিব্রত করতে চাই না, সেই সম্পর্কটাকে তলে তলে একটুখানি রিনিউ করে যদি পারি, তাহলে আমি যদি ক্ষমতার বৃত্তে থেকে যেতে পারি, সেই একটা কারণ। কিন্তু এখানে আমি জাস্ট বিজেপির উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি, বিজেপি রাজনৈতিক অবস্থানের সাথে সিপিএম বা অন্য দলের তফাৎ। অন্য রাজনৈতিক দলগুলো সুমনদা পলিটিক্যাল ব্যবস্থা অর্থাৎ রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তনের কথা বলে, কিন্তু বিজেপি সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজনীতির কথা বলে। ফলে বিজেপি যে অখণ্ড সমাজ পরিবর্তনের কথা বলে, সেখানে যদি এই রাজনীতিবিদরা যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা নীতিনৈতিকতার ধারে না, এবং যাদের বিরুদ্ধে একাধিক এবং একটা শ্রেণী, এই যে আমি বলছি ঋতব্রত থেকে শুরু করে একাধিক লোকের বিরুদ্ধে সরাসরি একাধিক মামলা আছে, তাদের নারী মহিলা কোটির মামলা আছে। এবং তোমার মনে পড়ে গেল তো, কিন্তু এতদিন মনে পড়েনি কেন? এক সেকেন্ড, তুমি যখন টিকিট দিয়েছো মনে পড়েনি কেন? তুমি যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যসভায় পাঠিয়েছে ঋতব্রতকে মনে পড়েনি কেন? ব্যর্থ বিষয় নয়, জালি। আমি বলছি ব্যর্থ না, এটাকে খুব খারাপ শব্দ বলে জালি। ব্যর্থর ব্যাপার নয়, তুমি একজন লোককে অন্য দল থেকে ভাঙিয়ে রাজ্যসভায় পাঠিয়েছো, একাধিকবার পাঠিয়েছো, তারপর উলুবেড়িয়ার মতো কেন্দ্রে টিকিট দিয়েছো, এখন তুমি বলছো যে মামলা আছে। আমি তো বলবো যে আমি অন্য প্রসঙ্গ তুলবো, তুমি মামলা দিয়ে ব্ল্যাকমেল করোনি তো? তৃণমূল কংগ্রেস বা নেতা এবং নেত্রী মামলা দিয়ে ব্ল্যাকমেল করেনি তো? না না, এই প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে প্রদীপ্ত। না না, তুমি যেই বিশ্বনাথ স্বীকার করে নাও, যেই বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে মামলা, তুমি বললে হ্যাঁ হ্যাঁ আছে, এতদিন মনে ছিল না ভাই? না, এখনো মনে আছে, আগেও মনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আমি কাউকে সময় দেব না, তার কারণ হচ্ছে এখন সরাসরি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, কালকে অনেকে মিস করে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক লাইভে একটা কথা বলেছেন, অভিষেককে তাড়ালে ওরা হয়তো যেত না বা যাবে না, একটা বাক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ শুনলে বুঝতে পারবেন। তারপর আসবো যে তারক সিং ছাড়া অন্যরা কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে। আমি প্রথমে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ফেসবুক লাইভে ঠিক কী বলেছিলেন। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি, যাদের নৈতিক চরিত্রের গাফিলতি আছে ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। বিদ্রোহী বিধায়কদের অন্তত বেশিরভাগের টার্গেট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তারা দেখুন। যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। ক্ষমতা থেকে সরার 1 মাসের মধ্যেই তৃণমূলের ভেঙে পড়ার পরিস্থিতি, বিদ্রোহের আগুনে জ্বলে পড়ে যাবার মতো পরিস্থিতি। বিদ্রোহীদের একটা বড় অংশেরই নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোরপিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? গতকাল থেকে গদ্দার বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব মাপের নেতাদের সবার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আক্রান্ত তো হতেই পারে। আপনি যদি অফিসিয়াল বলেন আমাকে 4 তারিখে পরে আক্রান্ত হবে, ছাড়বো না, ডিজে বাজবে, এই সব বলে এই ছেলেটাকে না বরবাদ করে দিয়েছে। সংকটের মুখে তৃণমূল কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইপো না নিজের হাতে তৈরি দল? রক্ষা করবেন কোনটা? প্রশ্ন রাজনৈতিক মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূলে তোলপাড় হচ্ছে, কিন্তু বিজেপি এখনো কাউকে দলে নিচ্ছে কিনা সেটা স্পষ্ট নয়। সে আপনি কাউন্সিলরই বলুন, বিধায়কই বলুন, প্রাক্তন মন্ত্রী বলুন, প্রাক্তন বা বর্তমান সাংসদই বলুন, হয়তো এটা 2021-এর শিক্ষা, অথবা দলের মধ্যে প্রবল চাপের প্রমাণ। শ্রমিক ভট্টাচার্য সেই বিখ্যাত কথা, আমরা কিছুতেই বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। তাই কোট আনকোট ওই ভালো তৃণমূল নেয়ার খিড়কির দরজাটাও ক্রমশ ছোট হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে সত্যি যদি ঋতব্রতদের নেতৃত্বে তৃণমূলের বৃহৎ একটা অংশ বেরিয়ে আসে তখন কি হবে? বিরোধী আসনে বসবে, নাকি বিধানসভা একনাথ শিন্ডের মতো বিজেপির জোট সঙ্গী হয়ে যাবে? আমি শুভময়দার কাছে আসার আগে একবার যারা এই দলবদল নিয়ে নৈতিকতার বাণী শোনাচ্ছেন, তারা দলবদল নিয়ে দিনের পর দিন বিরাট নৈতিকতার কি অসাধারণ উদাহরণ রেখেছেন আপনাদের আজ একটু দেখাবো। প্রকাশ্যে আবার বলছি, দিনের পর দিন কিভাবে শুধু দলবদল করাননি, দলবদল করাটা কি ভীষণ নৈতিক একটা ব্যাপার, তার সপক্ষে প্রকাশ্যে গলা ফাটিয়েছেন আপনাদের একটু মনে করিয়ে দেব। ধরুন 2021-এর বিধানসভা ভোটের পর তৃণমূলে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রয়াত কংগ্রেসি মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রেলমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশপতি ত্রিপাঠী এবং তার ছেলে ললিতেশপতি ত্রিপাঠী। সেদিন দলবদল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আমি শক্তিশালী করতে চাই, এবং এর জন্য যে খেলা শুরু হয়েছে সেটা রাজনৈতিক খেলা, সেই খেলা শুরু। এই খেলায় সবাইকে আমি যুক্ত করতে চাই, যে আসবে সে আসবে, যে আসবে না সে চলে যাবে। আমি একবার দেখে নিই কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। फेडरल स्ट्रक्चर को हम स्ट्रॉन्ग करने चाहते हैं और इसी के लिए ये हमारा जो खेल शुरू हुआ है, राजनीतिक खेल, एक खेल में हम सबको इन्वॉल्व करने चाहते हैं। जो आएगा आएगा, जो नहीं आएगा चला जाएगा। এবার আপনাদের দেখাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় 2017 সালে 17ই জুলাই ঠিক কিভাবে দলবদলকে স্বাগত জানিয়েছিলেন। একেবারে এই ভাষায় বলেছিলেন যে উন্নয়নে সামিল হতে চায় সে সিপিএম থেকে আসতে পারে, সে কংগ্রেস থেকে আসতে পারে, বিজেপি থেকে আসতে পারে, অন্যান্য দল, যে কোনো রাজনৈতিক দল থেকে আসতে পারে, আমরা তাদের স্বাগত জানাই। কি বলেছিলেন অভিষেক, দেখুন। আমাদের নেত্রী বারে বারে বলেছে যে উন্নয়নে সামিল হতে চায় সে সিপিএম থেকে আসতে পারে, কংগ্রেস থেকে আসতে পারে, বিজেপি থেকে আসতে পারে, অন্যান্য রাজনৈতিক দল থেকে, আমরা তাদের স্বাগত জানাই। এরপর শুভময়দার কাছে আমার একটা ছোট্ট অসহায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে দলবদলের নৈতিকতা নিয়ে আদৌ তৃণমূল একবারের জন্য কোনো প্রশ্ন তুলতে পারে? না, মানে আমার তো কথাবার্তা বলার আগেই নিজের কীরকম একটা মানে অসহায় মনে হচ্ছে যে বিজেপির পক্ষে বলা ছাড়া আর তো এখন কিছু বলার নেই আর কি। মানে যাই বলতে যাই দেখি বিজেপির পক্ষে হয়ে যাচ্ছে। তা যাই হোক, বিমলদার সঙ্গে পরে আলোচনা করে বিজেপির বিরুদ্ধের পয়েন্টগুলো তোমাদের যারা ভেতরে আছেন তারাই তো ভেতরের দুর্বলতাগুলো জানেন, তার চেষ্টা করতে হবে। মূল যে কথাটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নৈতিকতার আলোচনা কিন্তু আসে না। একটা কর্মসূচি ভিত্তিক দল, তারা নিম্নবিত্ত মানুষদের লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার দিয়েছে, যার একটা গুণগত বিষয় আশয় আছে যে মানুষকে মানে 4 লক্ষ কোটি টাকার বাজেট এখন, তার মধ্যে কিছু টাকা অন্তত গরিব মানুষদের কাছে গেছে। আর নিশ্চয়ই ভাগযোগ করলে দেখা যাবে যে 1 লক্ষ কোটি করে যদি গড়ে ধরে নিই 15 বছর, 15 লক্ষ কোটি যদি যোগ করে ধরি তাহলে এটা বেশ বড় কোম্পানি, সেটা চালিয়েছেন তারা
কখনো সেটা আইপ্যাকের সঙ্গে, কখনো নিজেদের দলের মধ্যে। ফলে এইখানে দল বদলের নৈতিকতার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আসেই না, কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কেন? সিপিআইএমকে সরানোর জন্য। অর্থাৎ সিপিআইএম একদম গেড়ে বসেছিল, নড়ানো যাচ্ছিল না, তাদের সঙ্গে কংগ্রেসের দুর্দান্ত সম্পর্ক এবং এই তরমুজের গল্প ছিল, তাদেরকে সরাতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ ধীরে ধীরে দেখেছেন যে হ্যাঁ, এরা একটা দল যারা সত্যিকারের ওই সময় মতাদর্শ দূরে থাক, ওরা সরাতে চায় সিপিএমকে, মানুষ বিশ্বাস করেছিলেন। আর এবার মানুষ বিশ্বাস করেছিলেন যে ওদের সরাতে হবে, 21-এই হয়তো সরে যেতেন। তার আগে বিমলদাদের দল কেন যে অত ভালো 2019-এর ফলাফলের পর কেন যে তৃণমূলের কিছু লোককে ঢুকতে দিলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়, গোঁফ চুরি হওয়া সত্ত্বেও আমি প্রদীপ্তকে মানে অভিনন্দন জানাবো যে প্রদীপ্ত এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলছে। একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নীতি নৈতিকতা নাই থাকতে পারে, কিন্তু তা বলে তার দলটাকে যারা সমর্থন করছেন তাদের ব্যক্তিগত কোনো সমর্থন নেই, নীতি নৈতিকতা নেই, এটা কিন্তু বলা যায় না। তারা হতেই পারে বিজেপির বিরুদ্ধে কার সঙ্গে লড়াই দেবো, কিভাবে লড়াই দেবো, না তৃণমূলে আছি। কিন্তু সেই কারণেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 2-4 জন গেছেন, তারা কিন্তু অন্তত আজকে এইটুকু প্রমাণ করেছেন যে এই গরম রোদ্দুরের মধ্যে তারা সবাই মিলে পাল্টি খাচ্ছেন। এবার এরম যদি হয় সবাই পাল্টি খান, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব নীতি নৈতিকতার রাজনীতি করেন না। ফলে নতুন যে রাজনৈতিক দল ঋতব্রতবাবু খুলবেন ওখানে, সেখানেই চলে আসবেন, অসুবিধা কি আছে? তৃণমূল কংগ্রেসের খুব কিছু জটিল ব্যাপার নেই। এইবার আমার যেটা মূল কথা, আরেকটা যেটা বিশ্বনাথ দা যেটা বললেন, বিজেপি সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের কথা বলে। এটা কিন্তু আমি বিজেপির জায়গায় শব্দটা যদি আরএসএস হতো, আমি আরএসএস এর বহু মতের সঙ্গে আমার মেলে না, এবং আমার মনে হয় আগামী দিনে যেভাবে সব তৃণমূল বিজেপি আরএসএস হয়ে যাচ্ছেন, তাতে আমাদেরই হয়তো একটুখানি বিরুদ্ধের পয়েন্টগুলো, সংসদীয় রাজনীতিতে তো বিরুদ্ধে কথা বলতে দিতে হবে, মানে অন্তত শাসককে তো বিরোধী পুষতে হবে, ফলে আমাদের এই বলার সুযোগটা দিতে হবে। কিন্তু সেই জায়গায় যেটা মূলত দাঁড়াচ্ছে যে বিজেপি কিন্তু বহু রাজ্যে বহু দল থেকে মানুষ নিয়েছেন, তারা তাদের রাজনীতির সঙ্গে তাদের আত্মীকরণ হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে আরো অনেকে আছেন, হলে তো দোষের কিছু নেই, তারা মনে করছেন একটা জাতীয়তাবাদী দলে অংশগ্রহণ করেছেন। আর সবশেষে আমি বেশিক্ষণ কথা বাড়াবো না, যেটা বলার সেটা হচ্ছে এই যে দলের জন্য অন্য দলে 52টা অঙ্ক তো আপনি গুনলেন, কিন্তু এই যে মানে তৃণমূলের সই যারা, তারা সই নিয়ে যাবেন, তাদের সই নেবেন কি করে আমাদের স্পিকার? আজকে তো স্পিকার ছিলেন না, উনি সই নেননি, কিন্তু জানেন যে যে দলটার থেকে যাচ্ছে তাদের কোনো কথার দাম নেই, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, 4 তারিখ বেলা 12টার আগে পরে পরিবর্তন হয়, তাদের সই করা কাগজ। সুতরাং তৃণমূল কংগ্রেসের কোনো চিঠি নেওয়ার আগে বিমলদাদের কিন্তু দলে মিটিং করতেই হবে, প্রত্যেককে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট যা যা আছে নিয়ে, আমি তৃণমূল কংগ্রেসের অমুক লোক সামনে সই করছি, সামনে সই না করে তৃণমূল কংগ্রেসের কোনো কাগজ যদি নেন এবং তারপর বলেন সই জাল ছিল, আপনারা নিলেন কি করে চিঠিটা? তৃণমূল কংগ্রেস জমা দিচ্ছে চিঠি, আর আপনি বলছেন সই জাল। তৃণমূল কংগ্রেসে তো সই জালই হবে। ফলে আপনারা কিন্তু চিঠি কিভাবে নেবেন বিধানসভায়, চিঠি কিন্তু এর মধ্যে নেওয়া যাবে না। আমি জাস্ট একবার শুধু যোগ করি, সেটা হচ্ছে শুভময়দার সঙ্গে একটাই যোগ করতে হয়, সেটা হচ্ছে দেখুন আমাদের রাজ্যে তো কর্মসংস্থান নেই বলে অনেকে হাহুতাশ করেন, বাস্তব সত্যটাও তাই। কিন্তু আমি বলছি এইখানে একটা বিপুল কর্মসংস্থানের সুযোগ হয়েছে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের। আমি বলছি ঠিক গত 3 দিনের এ রাজ্য রাজনীতি লক্ষ্য করুন, কার সই মিলল কার মিলল না, এমনকি যিনি মুর্শিদাবাদে বসে আছেন কোন ম্যাজিকে তৃণমূল দফতরে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কালীঘাটে তার সই হয়ে গেল। এই ম্যাজিক আমি বলছি হ্যান্ডরাইটিং এক্সপার্ট ছাড়া কেউ সলভ করতে পারে না। প্রচুর চাকরি হবে, প্রচুর। কথা বলি, শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাদের সই জাল করা হয়েছিল সেটা ঠিক নয়, বোধহয় আরো বহু জালিয়াতি হয়েছিল। হ্যান্ডরাইটিং এক্সপার্টদের আরো বেশি কাজ বাড়বে, সেটা অন্য ব্যাপার। বলছেন শীর্ষ আমলাদেরও কালকে বিশ্বজিৎ বলে গেলেন শীর্ষ আমলাদের সাইন জাল হয়েছে। বিশেষত আইপ্যাকের জমানায় কিচ্ছু অসম্ভব নয়। আইপ্যাক এখন লুকিয়েছে, তৃণমূল লুকিয়েছে, কিন্তু লুকোলেও মাটির তলা থেকে খুঁড়ে বার করা হবে, নিশ্চিন্ত থাকুন। একদম এদের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাননীয় স্পিকার সেখানে কি প্রমাণপত্র হিসেবে নেবেন, মাননীয় স্পিকার ঠিক করুন, আমি সেই আলোচনায় যাব না। আমি শুধু অন্য কথা মনে পড়ে গেল, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, কোর্টটা আমার নয়, কোর্টটা তৃণমূলের লোকেরাই বলতো,
আমি তাকে বলি এচড়ে পাকা নেতা, আমি কথাটা প্রথম ব্যবহার করতাম, এখন দেখছি সবাই খুব ব্যবহার করছে। তো সেই এচড়ে পাকা নেতাটি মাঝে মাঝে বলতেন দরজা খুলবো, দরজা খুলবো, গোটা বিজেপি দলটাকে তুলে দেবো। এই চ্যানেলে বসে, এখানে বসে বহুবার বলেছি বাবা খোলো না দরজাটা। 2-4 জন তো লোভে পড়ে গেছে, কতজন যায় আমরা দেখি, কেউ যায়নি, বরং মার খেয়ে বাড়ির মহিলাদের নিরাপত্তাকে একেবারে শিখে তুলে বাজি রেখে বিজেপির কর্মীরা যারা দলটাকে ক্ষমতায় এনেছে তারাই আমাদের কাছে সম্পদ, এই লোকগুলো সম্পদ নয়। আজকে ইতিহাসের পরিহাস হচ্ছে এই দলটা কাউকে দরজা খোলার দরকার নেই, দরজার ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে। এই দলটা উঠে যাবে, এই দলটা উঠে যাওয়াটা হচ্ছে ঐতিহাসিক প্রক্রিয়া। মার্ক্সবাদীরা তাই বলে না, ইতিহাসের এক সত্যিকারের বিবর্তনের মাধ্যমে এটা ঘটছে। তৃণমূলের উঠে যাওয়াটা এইটা নিশ্চিত হচ্ছে, কারণ আরেকটা তৃণমূল হবে না, কারণ মমতা ব্যানার্জি নিজেকে শেষ করেছেন অন্তত রাজনৈতিক। আমি দুজনের কাছেই আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে আজকে কথায় কথায় তৃণমূলের প্রোগ্রাম হলেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আরে তো চাঁদের হাট। আমি বলছি সেই চাঁদের হাট এখন ভাঙা হাট। আসলে ওই 4 তারিখের ফলাফলটা সব পাল্টে দিয়েছে। যে মানুষগুলো, যে নেতা নেত্রীরা বিভিন্ন স্তরের এবং যে সেলিব্রিটিরা এতদিন ঘিরে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুধু সংখ্যা কমে 100-100-র আশেপাশে এসেছে তা নয়, আমি বলছি তারা রাতারাতি কর্পূরের মতো উধাও হয়ে গেছেন, রাতারাতি। দেখুন, আমি স্লোগান অনেক শুনেছি, পরে আবার শুনবো, আপনারা আমায় ডিস্টার্ব করবেন না প্লিজ, নো স্লোগান প্লিজ। ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি, কিন্তু সেখানে নেতা, জনপ্রতিনিধি, সেলিব্রিটির সেই পুরনো ভিড় কোথায়? কোথায় সেই উন্মাদনা? কোথায় সেই জনস্রোত? কোথায় উপচে পড়া সমর্থকদের ভিড়? উপস্থিত ছিলেন হাতে গোনা সমর্থক, তার মধ্যেও চরম বিশৃঙ্খলা। কখনো হট্টগোলে ঢাকা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কখনো নিজেই বিরক্ত হয়ে বক্তব্য থামালেন তৃণমূল নেত্রী। আমি আমার কাজ করছি, হ্যাঁ বেশি করে হাসুন, আমি তো বুঝতে পারছি আপনারা কারা। যেদিন নিজে বুঝবেন সেদিন বুঝবেন। আমি আপনাদের বলি, একাতে মাইকের পারমিশন দেননি, হ্যান্ড মাইক নিয়ে মিটিং করতে হচ্ছে, এর থেকে বড় লজ্জার কিছু হয় না। বারবার বিশৃঙ্খলা, গোলমাল, বক্তব্য রাখতে গিয়ে বারবার থামতে হলো তৃণমূল নেত্রীকে। অনুরোধ করবো কথা না বলতে, এই বলুন তো দয়া করে। আমি আপনাদের বলি, এবার আপনারা প্লিজ দয়া করে শান্ত হন, ওখানে গেটের সামনে যারা আসবে সবাইকে ঢুকিয়ে দিন। এর আগে নানা ইস্যুতে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কখনো এই ছবি দেখা যায়নি। তৃণমূলের 120 জন সাংসদ বিধায়কের মধ্যে নেত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচিতে হাজির হলেন মাত্র 14 জন। কার্যত ফ্লপ হলো ওয়াই চ্যানেলের ধর্না। এত দুরবস্থা আমি জানতাম না। 150টা লোক আসেনি, আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। আমাদের এমএলএ থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, কন্টেস্টিং ক্যান্ডিডেট থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, মিউনিসিপ্যাল থেকে শুরু করে, পুলিশ ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা ভাঙবার চেষ্টা করবে। প্রথমে রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্ণা কর্মসূচির কথা থাকলেও তৃণমূলের দাবি অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত ওয়াই চ্যানেলে একটি বাস স্ট্যান্ডের শেডের নিচে হ্যান্ডমাইক হাতে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রতদীপ ভট্টাচার্য, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার আলোচনা আসবো, কিন্তু তার আগে একবার আপনাদের কাছে যেতে হবে। আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্যের প্রেক্ষিতে কত শতাংশ মানুষ কি বলছেন। কলকাতা থেকে জেলায় বাড়ছে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের সংখ্যা। শেষ পর্যন্ত কি প্রতীক ধরে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 28% মানুষ মনে করছেন পারবেন না মনে করছেন 71% মানুষ, বলতে চাননি 1%। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে এবার ইস্তফা কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং এর। স্টুডিওতেই আছেন তিনি। কলকাতা পুরভোটের আগেই ছোট লালবাড়ির নিয়ন্ত্রণ হারাচ্ছে তৃণমূল। হারাচ্ছে এমনটা মনে করছেন 81% মানুষ, হারাচ্ছে না এখনো মনে করছেন 17%, বলতে চাননি 2%। ভোটে হারার পর থেকে ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচি ফ্লপ করল। জনজোয়ারের ছবি উধাও, কর্মসূচিতে বিশৃঙ্খলা, বারবার খেই হারালেন তৃণমূল নেত্রী স্বয়ং। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি ঘুরে দাঁড়ানো সম্ভব?
ঘুরে দাঁড়ানো সম্ভব মনে করছেন 29% লোক, 69% লোক মনে করছেন ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, 2% বলতে চাননি। তৃণমূলের নেতারাই এখন শীর্ষ নেতৃত্বে বদলের দাবি করছেন। মহারাষ্ট্রের মতো এ রাজ্যেও কি তৃণমূল ভেঙে আসল তৃণমূল তৈরি হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা? 84% মানুষ মনে করছেন হ্যাঁ সময়ের অপেক্ষা, 15% মানুষ এই তত্ত্ব মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। আমি দ্রুত মন্তব্যে আসবো। সঞ্জীবন বসাক বলছেন দলের রিমোট যে আর নেত্রীর হাতে নেই সেটা দিনের আলোর মতো পরিষ্কার। অমর ধর বলছেন মমতা কেন্দ্রিক দল তৃণমূল, আজ না হলেও কাল ভাঙতই। মিহির কানুনগো বলছেন সততার প্রতীকী যে এভাবে দলের কাছে অবাঞ্ছিত হবেন এ কেউ কল্পনাও করেন। বিদ্যুৎ নায়ক বলছেন শত শত বালির বস্তা দিয়ে এই ভাঙন রোধ করা সম্ভব নয়। সুব্রত পাল বলছেন পরীক্ষাটা এবার আসল তৃণমূল বনাম আদি তৃণমূল। এক কথায় অগ্নিকন্যার অগ্নি পরীক্ষা। কিন্তু আমি ঠিক এই জায়গা থেকে উইথ আ ভেরি পজিটিভ নোট, দেখুন তৃণমূল কংগ্রেসের দিক থেকে এটা কিন্তু একদিক থেকে একটা অগ্নি পরীক্ষা তো বটেই, কিন্তু সুযোগও। কেন? 34 বছরের বাম সরকার যখন পতন হলো তার, তখন ওই বাড়তি মেদগুলো যারা সুযোগ সন্ধানী, যারা ক্ষমতার মধুভাণ্ড থেকে শুধু আহরণ করতে চায় তারা সরে গেছিল। আজকে 50টি লোক হতে পারে, 100টা লোক হতে পারে, কিন্তু আজকে যারা গেছে তারা এই দুঃসময় আছে মানে তারা খাঁটি লোক। ঠিক যেমন তার মধ্যে আমি প্রদীপ্তকেও রাখবো। কিন্তু আমার কথা অন্য, যে এই সুযোগটা কি শেষ পর্যন্ত নিতে পারবে তৃণমূল? শুনুন না, দেখুন 15 বছরের যে লেগেসি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রক্তের দাগ আছে, শয়ে শয়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের মৃত্যুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে রক্তের দাগ আছে মানে ভোট লুটের, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাঙালি জীবনে তৈরি করেছে। যে কোনো সেক্টরে যাবে নন গভর্নেন্স, এই ব্যাগেজটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দাঁড়ানো খুব কঠিন, আমি বলছি। কিন্তু তারপরেও হ্যাভিং সেইড দ্যাট, আজকে ঋতব্রতরা যত একটা গোষ্ঠী তৈরি করুক, 2/3 মেজরিটি নিয়ে একটা দল আদি তৃণমূল বলুক, দিনের শেষে কিন্তু ভোটটা যদি ঋতব্রত কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই জিততে হয়েছে। এবং আমি লাস্ট কথা বলবো যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় 5% ভোট পেতে পারেন, কিন্তু ঋতব্রতরা 2%। একদমই ঠিক স্যারের এই কথাটাই আমি মানছি। আর আপনার সুমনদা, তোমার যে কথাটা যে মেদ এবং একটা সুযোগ, এই সুযোগ যদি আমরা নিতে পারি, এখনো অ্যান্টি বিজেপি সেন্টিমেন্ট পশ্চিমবঙ্গে দারুণভাবে আছে। হকার উচ্ছেদ তার একটা বড় কারণ হতে পারে। এবং তৃণমূল সব মানলাম, কিন্তু তার আগে যেটা করতে হবে হারটা মানতে হবে। মানুষের ভোটে আমরা 80-তে এসেছি, সেইটাকে তো মানতে হবে। তৃণমূলের আমলে তো কোনো কিছু অসম্ভব নয়। স্যার বললেন, বিমল স্যার, এদের বিরুদ্ধে জিরো টলারেন্স। টেট বিশ্বজিতের কথা হট করে মনে পড়লো। 2016 পরবর্তী টেট বিশ্বজিৎ 21 সালে যাদেরকে দলে নিয়েছিলেন, আশা করি সমস্ত ফাইল খুলবেন। কিন্তু তারা যে চুরিটা করেছিল সেটা একেবারে নিখাত তৃণমূল আমলে, সেটাও যোগ করেন। তারপরে বিজেপি নিয়েছিল ভয়ঙ্কর অন্যায়, অন্তত 5টা শো করেছি। একটা দুটো লাইন বলছি দাদা, ভেঙে যাক যত বাঁধ, মুছে যাক সব ক্ষয়, সব শোক মুছে যাবে অসীম সৌরভে। আমরা ফিরবো, আমাদের তৃণমূল ফিরবে, এটা আমার আশা। কিন্তু তার জন্য যেটা হচ্ছে, যেটা যে বনসহায়ক পদে দুর্নীতি করার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার ফেরাটা কিন্তু প্রদীপ্তর মনে পড়লো না, কিন্তু মনে পড়লো টেট বিশ্বজিৎটা। কিন্তু প্রদীপ্তর জন্য প্রশংসাটা তার জন্য আমি ফিরিয়ে নেবো এমনটা ভাববেন না। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাকি সব দুর্দান্ত কাজের সঙ্গে যেটা মূলত বলতে হবে, আমাদের যে শিক্ষা সাধারণভাবে, এবং শিক্ষা মানে শুধু বইয়ের পড়াশোনা নয়, তার বাইরেও সমাজে আমরা বারবার আগে বলেছি যে কাদের দেখে শিখবো না, তৃণমূলের পাড়ার নেতাকে দেখে শিখতে বাধ্য করা, পড়াশোনা জলাঞ্জলি দিয়ে। এই জায়গাটা মনে হয় না বাঙালি মধ্যবিত্ত চট করে একেবারে ভুলে গিয়ে তৃণমূলের এই প্রদীপ্তর লড়াই দেখে গিয়ে ভোট দেবে। আর দ্বিতীয় হচ্ছে একটা কথা মানে বলার সময় বলে ফেলেছি আর কি, মানে স্পিকার সাহেবকে তো আমাদের সাংবিধানিক নিয়মে কোনো পরামর্শও বোধহয় দেওয়া যায় না, সুতরাং আমি বলার সময় ওই সইটয়ের কথা বলে ফেলেছি। না, কোনো চিন্তা করবেন না, এটা নির্ভর করে হচ্ছে যে ব্যক্তির কে, এবং মানে যেভাবে বিধানসভায় আমি পরিষ্কার নাম করে বলছি যে স্টুডিও এবং সাংবাদিকতা গণতন্ত্রের পরিসরটা বিধানসভার দিক থেকে গলা টিপে রাখা হয়েছিল। এর জন্য দয়া করে কেউ পারলে মামলা করবেন। একটার পর একটা
সামান্য বাক্যবন্ধ আমার অতিথিদের জন্য ব্যবহার করলে প্রিভিলেজ নোটিশ তারা খেতেন, আমিও খেতাম, সম্পূর্ণ কারণ তার বিরুদ্ধে এই সুযোগে একটা প্রতিবাদ রইল। একটাই কথা তার সঙ্গে বলা, নিশ্চিন্তে বলুন, সই যখন যাবে ওনার কাছে, আমার মনে হয় না কিন্তু এত লোক আছেন, মানে তৃণমূলে তো এখনো প্রচুর লোকজন থাকবেন যারা রাজনীতিতে, ফলে পশ্চিমবঙ্গে কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিজেপিকে একটা মানে ছোট শর্ট কোর্স ইন্টার্নশিপ শুরু করতে হবে সই মেলানোর জন্য। খুব তাড়াতাড়ি কিন্তু বিজেপি তাদের কাজের মধ্যে এটা একটা ভালোভাবে কর্মসূচি ভেবে নিয়ে খুব তাড়াতাড়ি শুরু করুক, কারণ তৃণমূলের তো অনেকে থাকবেন এখনো, তারা বিজেপিতে যেতে চাইবেন, তারা রাজনীতি করবেন, তাদের কিন্তু প্রতি মুহূর্তে সই এবং কাগজপত্র না দেখে নিলে আবার তারা যখন ক্ষমতায় আসবেন আবার তো একই পথ দেখাবেন। ফলে সেই জায়গাটায় কিন্তু বাঙালি মধ্যবিত্ত সাবধান থাকা জরুরি। হ্যাঁ, নতুন তৃণমূল আসতেই পারে, কিন্তু সেটা আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন প্রদীপ্ত বাবুর মতো, তারা হয়তো তাদের নিজেদের আদর্শের জন্য থাকছেন, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব মতাদর্শের একটা দল চালিয়েছেন, এই জায়গাটা কিন্তু খুব সহজে মেনে নেওয়া যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে তারকদাকে ধন্যবাদ। আমি এর পরে আসবো। দেখুন, অঞ্জন দত্তের গানের কথা আছে, আজ যেটা মিষ্টি কাল সেটা ঝাল, টিকে থাকে না কিছুই চিরকাল। তৃণমূলের হয়ে একসময় সরব হওয়া একের পর এক হেভিওয়েট সাংসদ থেকে কাউন্সিলর আজ দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছেন, রোজই আপনারা দেখছেন। আবার তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা আর তারাই কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং পরিবারের একাধিক ঠিকানায় একটা দুটো নয় 17টা নোটিশ প্রথম দিন বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দেবে, সেটা কেউ কখনো ভেবেছিল? আসলে জানেন, ক্ষমতার অঙ্কটা বরাবরই এই রকম জটিল। আমরা অঙ্কে কাঁচা বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।